আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। বেসিক্যালি আমি আজকে তিনটা টপিকের উপর বলবো। সেন্টার সিকোয়েন্সিং এর উপর ছাত্র একটু আগে বেশ ডিটেলস আপনাদের সাথে আলাপ করছে, আমি একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো আর কি কিছু জিনিস। তারপর হচ্ছে এসটিআর মার্কার নিয়ে একটু ডিটেল বলবো, আর হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে। তো আমরা শুরু করি সেন্টার সিকোয়েন্সিং এর অ্যাপ্লিকেশন। তো কেলি মুলিস একজন বায়োকেমিস্ট সায়েন্টিস্ট আমেরিকা, উনি পিসিআর আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ নেন কেমিস্ট্রি 1993। এবং তখনকার সময়ে পিসিআর টেকনিকটা মানে মেডিসিন এবং যে কোনো ডায়াগনস্টিক ইনভেশনের মধ্যে মেজিশিয়ানের মধ্যে কাজ করছে পিসিআর টেকনিক। হোয়াট ইজ পিসিআর? পিসিআরটা আমি নিয়ে আসছি এই কারণে যে পিসিআর এবং সেন্ডারের মধ্যে অনেক মিল আছে। হ্যাঁ, তার কারণে আমি জাস্ট একটু টাস্ক দিচ্ছি পিসিআরটাকে। আর আপনি যে কোনো সেন্ডার সিকোয়েন্সিং এবং এটার অ্যাপ্লিকেশন যদি চাইতে চান, প্রথমেই আপনাকে পিসিআর সম্বন্ধে জানতে হবে এবং অ্যাপ্লিকেশন ব্যাপারে জানতে হবে। পিসিআর এটা আর কিছুই না, ল্যাবরেটরি টেকনিক। এটার পুরোটা হচ্ছে পলিমার চেইন রিঅ্যাকশন। অর্থাৎ আমরা একটা ডিএনএ সিকোয়েন্সকে বারবার এটাকে একটা রিঅ্যাকশনের মাধ্যমে অনেকগুলো কপি করা, যেটাকে আমরা মলিকুলার ফটোকপিয়ার বলতে পারি। তো এটার মূলত তিনটা স্টেপস পিসিআরটা করার জন্য। প্রথমত ডিনেচারেশন। সাধারণত একটা ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, সেটাকে 94 থেকে 98 ডিগ্রির মধ্যে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে হিট দিলে সেটা সিঙ্গেল স্ট্যান্ড হয়ে যায়। সিঙ্গেল স্ট্যান্ড হওয়ার পরে আপনার সেটার সাথে প্রাইমার যুক্ত করা যায়। যুক্ত করলে দুইটা স্টেনের সাথে দুইটা প্রাইমার যুক্ত হবে, এবং যেহেতু ডিএনএ স্টেনগুলো কমপ্লিমেন্টারি থাকে, সো এটা দ্বিগুণ হয়ে যাবে যেমন এনিলিং হবে। প্রাইমারের এনিলিং হচ্ছে প্রাইমারটা যুক্ত হয়ে সিঙ্গেল সিকোয়েন্সের যে ক্রুশিয়াল যে টেম্পারেচার সেটা সে তৈরি করবে। আর এক্সটেনশনের ক্ষেত্রে আপনার পলিমারেজ যে ইয়েটা থাকে, মানে পলিমারেজটা থাকে, যেটা আপনার পলিমারগুলোকে যুক্ত মানে ডিএনএ যে বেসগুলো আছে সেগুলোকে যুক্ত করবে আর কি। সেজন্য এটাকে পলিমারেজ বলা হয়েছে। তো এটার জন্য সাধারণত 72 ডিগ্রি টেম্পারেচার লাগে আর কি। আর এটার আপনার ইমপ্লিমেন্টেশন সাইকেল আছে। সাধারণত এই এক্সটেনশন প্রসেসটা 20 থেকে 40 সেকেন্ড পর্যন্ত হয় আর কি। ওভারঅল প্রসেসটা সাধারণত একটা পিসিআর প্রোডাক্ট ফাইনালি তৈরি হইতে আপনার 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগে থার্মাল সাইকেল। তো মোটামুটি তিনটে স্টেপ: ডিনেচারেশন, এনিলিং, এক্সটেনশন। তো এটা এর মধ্যে দেখানো হলো। তবে ভিডিওর মাধ্যমে হচ্ছে, তারপরে বাইন্ড হচ্ছে, তারপরে কপি হচ্ছে। আমি একটু সবকিছু টাচ করে যাচ্ছি, খুব বেশি ডিটেলসে যাব না, বড় হয়ে যাবে। তার কম্পোনেন্টস কি কি লাগে একটা পিসিআর আমাদের সম্পন্ন করার জন্য। টেমপ্লেট ডিএনএ, অর্থাৎ আমরা যে ডিএনএটা যে অংশটুকু আমরা নিয়ে কাজ করতে চাই সেই অংশটুকু ডিএনএ আমাদের লাগবে। প্রাইমার লাগে। প্রাইমারটা হচ্ছে আপনার যে কোনো ডিএনএ পলিমারাইজেশনের জন্য প্রাইমারের একটা ছোট ডিএনএ সেগমেন্ট লাগে, যেটা নির্দিষ্ট জায়গায় বাইন্ড করার পরে আপনার বেসগুলো একটা পর একটা বসতে পারে। এটার জন্য দুই ধরনের প্রাইমার লাগে, একটা ফরওয়ার্ড প্রাইমার, একটা রিভার্স প্রাইমার। তারপর ডিএনএ পলিমারেজ যেটা আপনারা একটু আগে দেখছেন, যে আপনার নতুন ডিএনএ সিকোয়েন্স মানে সিনথেসিসের জন্য আপনার সে বেসগুলোকে ডিরেকশন দিয়ে যুক্ত করবে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি করার জন্য। আচ্ছা, নিউক্লিওটাইডটা হচ্ছে ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট। হ্যাঁ, এটা মূলত আমাদের যে ডিএনএ যে বেসগুলো আছে সেটাই বলতেছে, বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। আর এগুলো সবগুলো একটা বাফার সলিউশনের মধ্যে থাকবে, যার কারণে যাতে আমাদের কোনো কিছু প্রপার্টিটা নষ্ট না হয়। আচ্ছা, পলিমার চেইন রিঅ্যাকশন একটু আগে আমি যেটা বলছি এটা ফিগারের মাধ্যমে দেখালাম, যে আপনার প্রথম স্টেপ হচ্ছে ডিনেচারেশন, তারপর হচ্ছে এনিলিং, তারপর হচ্ছে এক্সটেনশন। এখন প্রিন্সিপাল অফ
পিসিআর, যেটা ওইটা আমরা আলোচনা করছি টার্গেট ডিএনএ। সেই টার্গেট ডিএনএ সোর্স অফ টার্গেট ডিএনএ হচ্ছে এটা, প্রথম সাইকেলে হবে 4টা, তারপরে সাইকেলে হবে 2 টু দি পাওয়ার 2, তারপরে সাইকেলে হবে 8 কপিস। এইভাবে আমরা 2 টু দি পাওয়ার 35 বিলিয়ন কপিস, 34 বিলিয়ন কপিস আমরা 35টা সাইকেলে ডিএনএ পিসিআর প্রোডাক্ট তৈরি করতে পারবো। আচ্ছা, এখন আমরা আসি স্যাঙ্গার সিকোয়েন্সিং এ। ফ্রেডরিক স্যাঙ্গার, উনি ওয়ান অফ দ্য ফোর্থ সায়েন্টিস্ট যিনি মানে এই টোটাল নোবেলের ইতিহাসে আপনার চারজন ব্যক্তি নোবেল প্রাইজ 2বার পাইছে, তার মধ্যে উনি একজন। উনি প্রথমে 1958-এ কেমিস্ট্রিতে নোবেল পাইছেন আপনার ইনসুলিন আবিষ্কার করার জন্য। উনি প্রথম সায়েন্টিস্ট যিনি একটা প্রোটিনকে সর্বপ্রথম সিকোয়েন্সিং করতে পারছে, ফুললি সিকোয়েন্সড। তারপর 1980-তে উনি স্যাঙ্গার সিকোয়েন্সিং আবিষ্কার করেন, সেটার জন্য উনি আপনার নোবেল প্রাইজ পান। এটা একটা যুগান্তকারী আবিষ্কার ডিএনএ সিকোয়েন্সিং এর জন্য। এই প্রথম আপনার স্যাঙ্গার সিকোয়েন্সিংটাই আসলে মানুষকে ডিএনএ সিকোয়েন্সিং এর জন্য, এই যে আমরা এখন বর্তমানে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর কথা বলি, এটার প্রাথমিক ধাপটাই উনি বের করে দিয়েছিলেন। স্যাঙ্গার সিকোয়েন্সিং কে আমরা বেশ কয়েকটা নামে বলা হয়। একটা হচ্ছে ডাইডিওক্সি সিকোয়েন্সিং অথবা চেইন টার্মিনেশন রিঅ্যাকশন। যেমন ধরেন ডাইডিওক্সিটাই আপনার এমন একটি বিষয় যেটা যুক্ত হলে সিকোয়েন্সিংটা স্টপ হয়ে যায়। অর্থাৎ আমরা যে টার্গেটের যে সিকোয়েন্সটা চাই সেটা যাতে হয়, একটা টার্গেটের পরে একটা নির্দিষ্ট পরিমাণ বেস যুক্ত হওয়ার পরে যাতে আর যুক্ত না হয়, এই জন্য আপনার ডাইডিওক্সি নিউক্লিওটাইড ব্যবহার করা হয়। আচ্ছা, ডাইডিওক্সিটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটু বলি। আপনারা জানেন যে আপনার রাইবোজ সুগারের সাথে যে অক্সিজেনটা থাকে, সেটার থেকে যদি অক্সিজেনটা করা হয়, রিমুভ করা হয়, তখন ডিঅক্সি হয়। আর সেখানে আরো একটা অক্সিজেন থাকে, সেটাকেও যদি রিমুভ করা হয় তখন এটা ডাইডিঅক্সি হয়। তো ডাইডিঅক্সিটা হচ্ছে আপনার এমন একটা পজিশন যেখানে আপনার একটার পর একটা সুগার যুক্ত হয়ে পলিমারটা তৈরি করে। যখনই আপনি ডাইডিঅক্সি করে ফেলবেন তখন আর পলিমারটা যুক্ত হতে পারবে না, অক্সিজেন বন্ডটা থাকে না। এখানে একটু আমি যেগুলো বলছি সেটাই, এটা জিনোমিক্স এবং মলিকুলার বায়োলজিতে একটা ফান্ডামেন্টাল টুল হিসেবে দেওয়া কম্পোনেন্টস, একই ধরনের কম্পোনেন্টস আপনার ইয়েতে ব্যবহার হয় পিসিআর এবং স্যাঙ্গার সিকোয়েন্সিং এ। তো শুধুমাত্র একটা অংশই অতিরিক্ত, সেটা হচ্ছে ডাইডিওক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট, যেটা আপনাদের সাথে একটু আলাপ করলাম। আচ্ছা, তো আপনার স্যাঙ্গার সিকোয়েন্সিং যে কয়েকটা ধাপের মধ্যে দিয়ে করা হয়, সেটা প্রথম ধাপটা হচ্ছে আপনার পিসিআর। পিসিআর এর মাধ্যমে আমরা এটাকে একটা নির্দিষ্ট সিকোয়েন্স পর্যন্ত কপি করব। নীল অংশটিতে যেটা বলা হয়েছে যে আপনার ডিএক্সি ডিএনটিপি যেটা আছে সেটা তো আমাদের নরমালি থাকবে, নরমাল হিসেবে আমাদের বেস সুগার হিসেবে। পাশাপাশি আমরা প্রতিটা ইয়েতে একটা করে ডাইডিওক্সি এনটিপি থাকবে, এটা আমাকে এলংগেশনটা টার্মিনেট করে দেবে। অর্থাৎ আমার যে টার্গেটেড সিকোয়েন্স সেটা ফুল করবে, সেটা ফুল হওয়ার সাথে সাথে সেখানে ডাইডিওক্সি যুক্ত হওয়ার পরেই আমার পলিমারটা বন্ধ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাইকেল 30 থেকে 40 হবে, এবং 20 থেকে 40 হওয়ার পরেই আপনার থার্মাল সাইকেলে সাধারণত এই ধরনের ইমপ্লিমেন্টেশন করা হয়। থার্মাল সাইকেল আপনারা জানেন এটাকে পিসিআর মেশিন বলা হয়। পিসিআর মেশিন সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে কনভেনশনাল পিসিআর মেশিন আর একটা হচ্ছে রিয়েল টাইম পিসিআর মেশিন। তো আমরা স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ের জন্য সাধারণত কনভেনশনাল পিসিআর মেশিন ইউজ করব। কারণ কনভেনশনাল পিসিআর এ আপনি শুধু বুঝতে পারবেন যে আপনার ডিএনএটা, আপনার টার্গেটেড ডিএনএটা হচ্ছে অনেকগুলো কপি হবে। আর কোন রিয়েল টাইম পিসিআর হচ্ছে আপনি একই সময় আপনার কপিটা হচ্ছে দেখাবে এবং কি পরিমাণ হচ্ছে সেটাও দেখাবে। আচ্ছা, এখন আপনি যখন ইমপ্লিমেন্টেশন আপনার হয়ে যাবে, আপনার টার্গেটেড ডিএনএ আপনি পেয়ে যাবেন, তারপরে আপনি আসলে
তারপর আসলে আপনার ডিএনএ সিকোয়েন্সটাকে আসলে ঠিক মতো হয়েছে কিনা সেটাকে আপনি একটা ইলেকট্রোফোরেসিসের মধ্য দিয়ে রান করাইতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ডিএনএ বা টার্গেটের যে কয়েকটা আপনার ডিএনএ চাচ্ছিলেন সেটা আসলে আপনি পাইছেন কিনা। হ্যাঁ, তো ইলেকট্রোফোরেসিস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস, এটার মধ্যে আপনি করতে পারবেন, আর একটা হচ্ছে আপনার তো জেলের মাধ্যমে আপনি করতে গেলে হবে কি আপনার সাধারণত এটা একটু লং প্রসিডিউর এবং খুব ম্যানুয়াল আর কি। অটোমেটেড জেল ইলেকট্রোফোরেসিস আছে, কিন্তু সেটাও আপনার একটু টাইম কনজিউমিং, এবং বড় ধরনের কাজ করার জন্য বা একটা বান্ডল কাজ করার জন্য জেল ইলেকট্রোফোরেসিসটা আসলে খুব বেশি কার্যকরী না। এই জন্য আপনার ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিসটা খুব ইম্পর্টেন্ট। ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিসটা আপনার আমি একটু পরে ডিটেইলস বলতেছি। তো ডিটেকশন প্রসেস ইলেকট্রোফোরেসিস হওয়ার পরে আপনারা ডিটেকশন করবেন কিভাবে, সেটা হচ্ছে যে আমরা যে ডিওক্সি যে নিউক্লিওটাইডগুলো ব্যবহার করব সেগুলোর সাথে আমাদের প্রোব থাকে, অর্থাৎ ফ্লোরোসেন্ট ডাই থাকে, যার মাধ্যমে ইলেকট্রোফোরেসিসের মধ্যে দিয়ে যখন ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিসের মধ্যে দিয়ে যখন আমার প্রোডাক্টটা পাস করবে, তখন আপনার এই ইলেকট্রোফোরেসিস মেশিনের ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস মেশিনের মধ্যে ক্যামেরা থাকে, সেই ক্যামেরাটা প্রত্যেকটা ডায়ের ছবি তুলবে আলাদা আলাদা ভাবে। প্রতিটা ছবি তোলার পরে সে ওখান থেকে বিশ্লেষণ করে বলে দিবে যে প্রতিটা আমার যে টার্গেটের যে ফ্র্যাগমেন্ট বা ডিএনএ এর যে অংশটুকু সেটা আসলে এখানে আসছে কিনা। আচ্ছা, সিকোয়েন্স অ্যাসেম্বলি, অর্থাৎ আপনার যখন আমাদের যে টার্গেটের যে পিসিআর হওয়ার পরে যখন মেশিনের মধ্যে দিয়ে পাস করবে ইলেকট্রোফোরেসিসের মধ্যে দিয়ে, তখন যে আপনার ক্যামেরা এবং মেশিনের যে সফটওয়্যার আছে সে তার মতো করে যেভাবে ডিজাইন করা থাকে সেভাবে সে আপনাকে বেস পেয়ারগুলো যুক্ত করে সুন্দর করে আপনার কাছে প্রেজেন্ট করবে, যাতে আপনি বুঝতে পারেন। এটাকে সিকোয়েন্স অ্যাসেম্বলি বলে। এরপরে ডাটাটা ইন্টারপ্রিটেশন করবেন। ডাটা ইন্টারপ্রিটেশনের আমি কিছু পরবর্তী ছবি দেখাবো, তখন একটু ক্লিয়ার হবে। এই মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড সিকোয়েন্সিং কি। তো এটা আমি জাস্ট অল্প করে দিলাম যাতে আপনারা এর আগে প্রিভিয়াস ক্লাসে দেখছেন, তো সেটা থেকে আরো ভালো ধারণা পাইছেন। তো এখানে একটা ছোট ডিফারেন্স আমি দেখালাম যে পিসিআর এবং স্ট্যান্ডার্ড সিকোয়েন্সিং এর কি পার্থক্য হয়। অর্থাৎ আমাদের এমপ্লিফিকেশনের জন্য আমরা ডিএনএ সিকোয়েন্সের জন্য আমরা পিসিআরটা ব্যবহার করি, কিন্তু একটা নির্দিষ্ট ফ্র্যাগমেন্ট আমরা যখন পিসিআর করতে চাই, মানে পরিমাপ করতে চাই, তখন আমাদের স্ট্যান্ডার্ড সিকোয়েন্স ইউজ করতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন মোটামুটি পার্থক্যগুলো। পিসিআর এর আউটপুট হচ্ছে যে এমপ্লিফাইড ডিএনএ, আর এখানে আপনার নিউক্লিয়েট সিকোয়েন্সটা আপনারা আলাদাভাবে পাবেন। দুইটাতেই বলা যায় ট্যাগ পলিমারেজ ব্যবহার করা হয়। আর ডিএনএ পলিমারেজের মধ্যে আপনার আলাদা অনেক ধরনের মডিফাইড ডিএনএ পলিমারেজ থাকে, যেটা আপনার বিভিন্ন কিটের ক্ষেত্রে বিভিন্নভাবে কমার্শিয়ালাইজ করা থাকে। বিভিন্ন ধরনের এখানে দুই ধরনের প্রাইমার থাকে, আর সিঙ্গেল সিকোয়েন্সিং এ এক ধরনের প্রাইমার থাকে। আর এখানে নিউক্লিওটাইড সিম্পল নিউক্লিওটাইড থাকে, আর এখানে দুই ধরনের নিউক্লিওটাইড থাকে, একটা হচ্ছে ডিডিএক্সি আর একটা হচ্ছে নরমাল ডিএক্সি। আর চেইন টার্মিনেশন, এখানে চেইন টার্মিনেশন হয় না পিসিআর এ, আর সিঙ্গেল সিকোয়েন্সিং আমাদের চেইন টার্মিনেশন হয়। আর প্রোডাক্ট হচ্ছে যে আমাদের একটা ডিএনএ এমপ্লিফাইড প্রোডাক্ট, ইউনিফর্ম থাকবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু ডিএনএ ফ্র্যাগমেন্ট এটার মধ্যে ভেরি করে সিঙ্গেল সিকোয়েন্সিং। বিভিন্ন ধরনের সেগমেন্টেড ডিএনএ আমরা একটা রানের মধ্যে দিয়ে পেতে পারি। এই আর কি মোটামুটি সিঙ্গেল সিকোয়েন্সিং ধরনের। এটা একটা আমাদের টার্গেটেড ডিএনএ তো সেগমেন্ট, সেটার সাথে ধরুন প্রাইমার যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে আমার যে স্ট্যান্ডে যে ডিএনএ এর বেসটা আছে সেই বেসটা দেখাচ্ছে, তখন কমপ্লিমেন্টারি হিসেবে ডিডক্সিলি সুগার বেসগুলো যুক্ত হলো। হওয়ার পরে যেটা লাল কালারটি দেখতে পাচ্ছেন একদম শেষে, এটা হচ্ছে আমার ডাইডিঅক্সি নিউক্লিওটাইড। হ্যাঁ, এটা যখন যুক্ত হবে তখনই আপনার রিঅ্যাকশনটা স্টপ হয়ে যাচ্ছে।
এটা ধরেন আমি একটা 21 বেস পেয়ারের একটা সিকোয়েন্স চাচ্ছিলাম, সেই সিকোয়েন্সটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আবার আমি এটা অ্যানিলিং করে ভাঙবো, ভাঙার পরে ধরেন আমার টার্গেটেড আরো একটা ডাইডিউসি আছে, সেটা সি সাইটোসিনের সাথে যুক্ত হওয়ার পর 26 বেস পেয়ারের একটা সেগমেন্ট তৈরি হলো। এইভাবে আর কি আমরা 4টা বেসের একটা উদাহরণ দিলাম আর কি, এটি দিয়েছি। আমার কোশ্চেনটা ছিল প্রিভিয়াস লেকচারে, সেটা হচ্ছে ফরেনসিকের ক্ষেত্রে আমরা যে গেম এটা বলছি ওইটা ক্ষেত্রে প্রাইমারি ডিজাইনটা করতে তখন কিভাবে সাইনার সিকোয়েন্সটা আচ্ছা, প্রাইমারি ডিজাইনিং এর জন্য আপনার আলাদা আলাদা সফটওয়্যার আছে, হ্যাঁ, আপনার সেটার মাধ্যমে আপনি প্রাইমারটা ডিজাইন করবেন। ওটা তো বায়োইনফরমেটিক্স আমরা জি জি জি। কিন্তু ওই যে সাইনার সিকোয়েন্সিং এর জন্য হচ্ছে আমার প্রাইমারটা ম্যান্ডেটরি, কারণ এটা না ছাড়া আমি ইনিশিয়েট করতে পারছি না। তো নরমালি যে ডিএনএ ফ্র্যাগমেন্টের অর্গানিজমটা আমরা জানি অরিজিনটা জানি কিন্তু অ্যাকচুয়ালি কিসের, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা তো আলটিমেটলি ওই যেটাকে প্রাইমারি ইনিশিয়েট মানে যেটাকে বেস ধরে মানে ইনিশিয়েট মানে প্রাইমারটাকে ডিজাইন করবো যেটাকে ওইটা তো করতে পারতেছি না, বিকজ আমরা বায়োইনফরমেটিক্সেও তো ব্লাস্ট করে যেভাবে করে হচ্ছে যে এটা করি না, কারণ আলটিমেটলি আমাদের অর্গানিজমটা তো জানতে হয়, অর্গানিজমটা জানলে তারপর আমরা করতে পারি। কিন্তু যে ক্ষেত্রে আমরা জানি না, যেমন ফরেনসিকের ক্ষেত্রে এরকম অনেক ফেস করতে হয় যে ডিএনএ সোর্সটা আমরা জানতেছি না, একটা র্যান্ডম ডিএনএ সিকোয়েন্স করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ঠিক কিভাবে প্রাইমারটা ডিজাইন করে হচ্ছে যে আমরা সিকোয়েন্সিংটা পারফর্ম করব। আচ্ছা, এটার জন্য আপনাকে প্রথমে যেটা ফ্র্যাগমেন্ট অ্যানালাইসিস করতে হবে। প্রতিটা ফ্র্যাগমেন্ট আপনি আলাদা আলাদাভাবে রান দেওয়ার পরে প্রতিটা বেস আলাদাভাবে শনাক্ত করা যায়। সেই শনাক্তকৃত বেসগুলো নিয়ে তখন একটা প্রাইমার ডিজাইন করা হয়। সেই ডিজাইনকৃত প্রাইমারটা দিয়ে আপনার পরবর্তীতে আবার যখন আপনি সেটা রান করবেন, ওটার সাথে যেটা বাইন্ড করবে, তখন আপনি ধরতে পারবেন যে আসলে এখানে কি ধরনের বেস পেয়ার আছে। মানে ওই ব্যাপারটা আমার কাছে একটু আনক্লিয়ার আছে, আমরা কিভাবে সিঙ্গেল ভাবে বেসটা হচ্ছে আইডেন্টিফাই করতেছি শুরু। আচ্ছা, আমি আপনাকে স্টিয়ার মার্কারের কিছু স্লাইড আছে, সেটা দেখছি। এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে? ডিএনএ ফরেনসিক ল্যাবে তো হিউম্যানের ক্ষেত্রে তো সাধারণত ইয়ে করা হয়, তাই না? না, আপনার একটা স্যাম্পল, আপনি একটা জায়গা থেকে একটা স্যাম্পল কালেকশন করুন, হ্যাঁ, মনে করেন সেটা খুনই হয়েছে বা কিছু, এখন আপনি জানেন না অ্যাকচুয়ালি সেখানে কি কি প্রেজেন্ট ছিল, হিউম্যানের সাথে সাথে কোনো জীবজন্তু প্রেজেন্ট ছিল কিনা বা কোনো ভাইরাস। সেক্ষেত্রে আমি হচ্ছে যদি হিউম্যানের যে ইউনিভার্সাল প্রাইমার গুলো আছে সেগুলো যদি অ্যাড করে দেয়, তাহলে তো সে যদি ওইখানে ওই স্যাম্পলের মধ্যে হিউম্যানের ডিএনএ থেকে থাকে, তাহলে হিউম্যানের স্পেসিফিক যেহেতু আমি ইউনিভার্সাল প্রাইমার দিয়ে দিচ্ছি, তাহলে সে হিউম্যানের যেটা পাইলে সেখানে তো শুধুমাত্র বাইন্ড করবে, সকল জিনের প্যাটার্ন তো সেম না। আচ্ছা, আমি এই বিষয়ে আসছি। আচ্ছা, এই মোটামুটি স্যাঙ্গার সিকোয়েন্সিং এবং পিসিআর নিয়ে কোনো কোশ্চেন আছে? মোটামুটি আমরা এখানে মূল প্রিন্সিপালটা শেষ করছি। আপনার যখন আপনি নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জে সাধারণত আমাদের যে ডিএনএ পিসিআর প্রোডাক্টগুলো যায়, হ্যাঁ, অর্থাৎ মেশিনটা যে থাকবে মানে জেনেটিক অ্যানালাইজার মেশিন, সেখানে ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস মোড অর্থাৎ এগুলো ক্যাপিলারি হচ্ছে এখান থেকে যে সোজা অংশটুকু দেখছেন সেটা হচ্ছে ক্যাপিলারি, হ্যাঁ, ক্যাপিলারির মধ্যে দিয়ে আপনার পিসিআর প্রোডাক্টগুলো পাস করবে, বাফারের মধ্যে থাকে। তখন যখন পাস করবে তখন যেটা লাইট সোর্সটা দেখতে পাচ্ছেন সেটা ক্যামেরা ফিজিক্যালি সে ছবি তুলে আপনাকে আলাদা করে ডাটা সফটওয়্যারের মাধ্যমে করবে যে এই ধরনের পিকগুলো এখানে পিকগুলো আপনি বুঝতে পারবেন, দেখাচ্ছে আর কি কিভাবে পিক আপনার যাচ্ছে। মোটামুটি ক্যাপিলারি আপনার পিকের মধ্যে কি কি থাকে, বাফার থাকে, থাকে সফটওয়্যার থাকবে, তারপর কি ধরনের আপনার ভোল্টেজের ইলেকট্রিক ফাইল যাবে, সবকিছু এখানে দেখাচ্ছে। হচ্ছে যখন মেশিন ছবি তুলতেছে তখন এই ধরনের প্রোগ্রামগুলো তৈরি হচ্ছে। স্যাঙ্গার সিকোয়েন্সিং এর অ্যাডভান্টেজ, আপনার স্যাঙ্গার সিকোয়েন্সিং দিয়ে সাধারণত 1000 বেস পেয়ারের মধ্যে আপনি সিকোয়েন্সিং করতে পারবেন। এর বেশি হলে আপনার স্যাঙ্গার সিকোয়েন্সিংটা কঠিন হয়ে যায়।
তখন হয় অনেক ধরনের মিসলিডিং বেস যুক্ত হয়। তখন আপনার যে টার্গেটেড যে বেস পেয়ারটা বা সেগমেন্টটা সেটা আপনার মিস করতে পারেন। এই জন্য সেন্টার সিকোয়েন্সে সর্বোচ্চ 100 বেস পেয়ার পর্যন্ত অ্যালাউ করা হয়, এর বেশি আসলে করা হয় না। এর থেকে বেশি হলে আপনাকে সাধারণত এনজিএস এ যাইতে হবে, নেক্সট জেনারেশন সিকোয়েন্সে, যেটা অনেক বেশি বড় বড় সিকোয়েন্সিং করে। এটা সেটাই এখানে বলা হচ্ছে, স্মলার স্কেলে ব্যবহার করা হয়। ছোট ছোট জিনগুলো দেখা হয় যেটা এসএনপি বলা হয়, সিঙ্গেল নিউক্লিওটাইড সিকোয়েন্সিং। আর লিমিটেশন হচ্ছে এটার সেটাই একটু আগে বললাম যে আপনার লং সিকোয়েন্সগুলো আপনার সেন্টার সিকোয়েন্সিং এর মাধ্যমে দেখাটা কঠিন বা সেগমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে দেখাটা কঠিন, তখন এনজিএস এর সহযোগিতা লাগবে। আর এটার সুবিধা হচ্ছে যে আপনার এটা ইকোনমিক্যালি অনেক চিপ, মানে কম্পেয়ার টু এনজিএস, এবং এটাতে আপনি সিঙ্গেল স্যাম্পল রান করাতে পারবেন, 10টাও পারবেন। এক্ষেত্রে আপনার যে কস্টিংটা সেটা ইফেক্টিভ হবে, কিন্তু এনজিএস এর ক্ষেত্রে কস্টিংটা অনেক হাই এখন পর্যন্ত। আমরা যে ধরনের টেকনোলজি অ্যাভেলেবল আছে সেখানে এনজিএস এর সাথে একটা নির্দিষ্ট পরিমাণ যদি স্যাম্পল আপনি না দিতে পারেন সেক্ষেত্রে জিনিসটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। আচ্ছা, সেন্টার সিকোয়েন্সিং বেসিক্যালি আমরা কি ধরনের কাজে এখন ইউজ করি? ক্লিনিক্যাল ডায়াগনস্টিকের ক্ষেত্রে, ধরেন যে কোনো ধরনের ক্যান্সার ডিজিজ, ইনহেরিটেড ডিজিজ, যেমন আপনার সিস্টিক ফাইব্রোসিস, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ আপনার একটু পর আমি কি ধরনের টেস্ট করব সেটা আমি আসতেছি। তারপরে কনফার্মিং ভেরিয়েন্ট, বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আমাদের বডিতে হয়, সেগুলো আমরা অ্যানালাইসিসের জন্য আপনার সাধারণত সেন্টার সিকোয়েন্সিং ব্যবহার করি। বিভিন্ন ধরনের জেনেটিক ফিচার্সে এখন এটা খুবই একটা ইউজফুল টুল এখন পর্যন্ত। এনজিএস এর সাথে পরও এটা ব্যাপকভাবে ছোট ছোট জিনগুলা বা ছোট ছোট সেগমেন্টগুলা বা জেনোমিক যে চেইনগুলা আমরা দেখতে পারি, এবং যে কোনো ধরনের হাই থ্রুপুট সিকোয়েন্সিং আমরা ভেরিফাই করতে পারি। ফরেনসিকের ক্ষেত্রে আমি কিছু পরে আসতেছি। মলিকুলার ক্লোনিংয়ের ক্ষেত্রেও আপনার সেন্টার সিকোয়েন্সিং ইউজ করা হয়। ছোট ছোট সেগমেন্টকে আপনার আমাদের যে ক্রোমোজোম আছে সেখানে ক্রোমোজোম ইনসার্ট করলে বা ডিলিশন করলে আপনার মলিকুলার ক্লোনিংটা করা যায়। মাইক্রোবিয়াল আইডেন্টিফিকেশন, যে কোনো ধরনের মাইক্রোবস ডিটারমিনেশন ক্ষেত্রে উনি যেটা একটু আগে বললেন যে কীভাবে আমরা করবো, এই মাইক্রোবস বিভিন্ন মাইক্রোবস আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা এটি করতে। আচ্ছা, এখন দেখেন আমরা কি ধরনের টেস্ট করি। সাধারণত আপনার ছোট ছোট যে জিনগুলো আছে, তার সিকোয়েন্সগুলো আছে, সেগুলোর জন্য আমরা সাধারণত মলিকুলার ডায়াগনস্টিকে বর্তমানে এই ধরনের টেস্টগুলো খুব অ্যাভেলেবল আর কি সেন্টার সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করা হয়। BRCA1, BRCA2 এটা সাধারণত ব্রেস্ট ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। CFTR জিন সিকোয়েন্সিং এটা সিস্টিক ফাইব্রোসিসের জন্য। TP53 এটা ক্যান্সার একটা প্রিডিসপোজিশন সিলেক্ট করার জন্য করা হয়। এইভাবে আর কি আমরা বিভিন্ন ধরনের জিন শনাক্ত করতে পারি, বা ছোট ছোট জিনের সিকোয়েন্সিংগুলো আমরা আলাদা করতে পারি। সেক্ষেত্রে আপনার কস্টিংটা অনেক কমে আসে। আর এগুলো যদি আমরা এনজিএস এর মাধ্যমে করতে চাই এটা অনেক এক্সপেন্সিভ, আর এতটা দরকারও নয়। আসলে আপনার যতটুকু দরকার ততটুকু যদি আপনার ফুলফিল হয় সেক্ষেত্রে আপনার তো বড় ধরনের ইয়েতে যাওয়া দরকার নেই। আচ্ছা, এখন আমরা ফরেনসিক সায়েন্সে চলে আসতেছি। এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ফরেনসিক সায়েন্সে সাধারণত আপনারা এতদিন যেভাবে যে টেকনোলজিগুলো ইউজ করা হতো সেগুলো হচ্ছে বায়োলজি বা কেমিস্ট্রি, টক্সিকোলজি, প্যাথোলজি, মেডিসিন, ব্যালিস্টিক্স, ফিঙ্গারপ্রিন্টিং। তো ফিঙ্গারপ্রিন্টিংটাই হচ্ছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা হচ্ছে বর্তমানে সবচেয়ে লেটেস্ট সংযোজন ফরেনসিক সায়েন্সে। এই উপরে যে 6টা দেখতে পাচ্ছেন, 6টা 7টা, এগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে ফরেনসিক সায়েন্সে ব্যবহার হচ্ছিল। কিন্তু লেটেস্ট যে ফরেনসিক সায়েন্সটা আসছে, ডিএনএ টেকনোলজিটা, সেটার মাধ্যমে যখন আপনি একটা জিনিস এভিডেন্স প্রমাণ করতে পারবেন, এক্ষেত্রে আপনার সাক্ষীও লাগতেছে না। তো এটা আমি ডিটেইলস আসতেছি একটু পরে। আচ্ছা, ফরেনসিক যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এটা আবিষ্কার করেছেন স্যার অ্যালেক সার্ভিস 1985, ব্রিটিশ সায়েন্টিস্ট। সর্বপ্রথম আপনার 1987 ইংল্যান্ডে একটা রেপ কেসের ক্ষেত্রে এবং মার্ডার কেসের ক্ষেত্রে
আপনার প্রথম এটার অ্যাপ্লিকেশন হয়। আমেরিকাতে 1989 শুরু হয়। এটা কাটিং এজ ক্রাইম ইনভেস্টিগেশন হিসেবে সারা বিশ্বের প্রথম পরিচিতি লাভ করে। এখন পৃথিবীর প্রায় 100টার বেশি দেশে এই টেকনোলজি ব্যবহার হচ্ছে। বাংলাদেশ 2006 প্রথম এটা শুরু করে। আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংকে আপনি ডিএনএ প্রোফাইলিংও বলতে পারেন। অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যক্তির আইডেন্টিফিকেশনের জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় এটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্টিং। এটা সাধারণত যে কোনো ব্যক্তির আইডেন্টিফিকেশন বা প্যাটার্নিটি টেস্টিং বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন এই সমস্ত ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা ব্যবহার করা হয়। আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মূল প্রিন্সিপাল হচ্ছে দুটো পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে শর্ট ট্যান্ডেম রিপিটস বা এসটিআর, আর একটা ভেরিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস ভিএনটিআর। তো ভিএনটিআরটা এই মুহূর্তে বর্তমান টেকনোলজি হিসেবে খুব বেশি কমার্শিয়ালি বা মানে অ্যাবান্ডেন্টলি ইউজ করা হয় না, কারণ এটা একটু সময় সাপেক্ষ এবং আপনার একটু এক্সপেন্সিভ। আর এটার সাথে অটোমেটিক মেশিনগুলো এখনো আর যুক্ত করা হয় না, কারণ হচ্ছে এসটিআর মার্কেটটা অনেক বেশি জনপ্রিয় এবং সহজ। এজন্য এখন এসটিআর দিয়েই সাধারণত ফরেনসিকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং গুলো করা হয়। এজন্য আমি আর ডিটেলস ভিএনটিআর এ যাব না, আমরা এসটিআর মার্কেট নিয়ে আলোচনা করি। আচ্ছা, স্টেপস ইন ডিএনএ প্রোফাইলিং। আমরা ডিএনএ প্রোফাইলিং যখন করব, এটা শুধু ডিএনএ প্রোফাইলিং এর জন্য না, আপনার যখন থ্যালাসেমিয়া নিয়ে আপনারা এই আসছেন, তো থ্যালাসেমিয়া থেকে শুরু যে কোনো কিছুতে আপনাকে প্রথমে ডিএনএ এক্সট্রাকশন করতে হবে। আপনি যদি স্যাম্পলটা দেওয়া হবে সেখান থেকে আপনাকে ডিএনএটা এক্সট্রাকশন করে তারপরে এটাকে পিসিআর দিতে হবে। পিসিআর করে এটাকে অ্যামপ্লিফিকেশন করা হবে। পিসিআর প্রোডাক্ট যখন তৈরি হবে সেই পিসিআর প্রোডাক্টগুলোকে আপনাকে তখন আলাদা সেপারেশন করার পরে এটা হচ্ছে জেনারেল গ্রাফিক। একটু আগে আমি আপনাদেরকে বললাম এটা একটা গ্রাফিক্যাল ডিজাইন করা হয়। এই গ্রাফিক্যাল ডিজাইনগুলো পরবর্তীতে আলফা নিউমেরিক ভ্যালু মাধ্যমে আপনার মানুষের কাছে প্রেজেন্ট করা হয়, মানুষ এটা বুঝতে পারে। তার মধ্যে 99.9 বিলিয়ন বেসেস আমাদের বডিতে 3.0 বিলিয়ন বেস আছে। বলতে গেলে প্রায় অলমোস্ট আমরা সবাই একই ধরনের বেস ক্যারি করি, শুধু 0.1% ডিএনএ আমাদের মধ্যে ভেরি করে। এই ভেরি অংশটুকু নিয়েই আপনার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। এখানে যে অংশটুকু ভেরি করে সেখানে কিছু কিছু বেস আছে, সেগুলা রিপিট হয়। রিপিট সংখ্যাগুলা যার মধ্যে যতটুকু আছে সেটাই আমাদের একজনের সাথে আরেকজনের পার্থক্য তৈরি করে। আচ্ছা, আমরা একটা যখন কেস হ্যান্ডেল করি ফরেনসিকে, তখন ডিএনএ প্রোফাইল ক্রাইম সিন থেকেও মানে আমরা বিভিন্ন আইটেম সংগ্রহ করি, আবার যে সাসপেক্ট থাকে তাদের কাছ থেকেও স্যাম্পল সংগ্রহ করা হয়। সাসপেক্টদের থেকে বা মানে অর্থাৎ যারা ঘটনাস্থল থেকে না, সরাসরি যাদের থেকে স্যাম্পল নেওয়া হয় তাদেরকে রেফারেন্স স্যাম্পল বলা হয়। আর ক্রাইম সিন থেকে যেগুলো তৈরি করে ক্রাইম সিন বলা হয়। স্যাটেলাইট সিকোয়েন্সিং একটু আগে আপনাদের সাথে বললাম, ভিএনটিআর এসটিআর। ভিএনটিআর সাধারণত 10 থেকে 60 বেস পেয়ারের এসটিআর গুলো ব্যবহার মানে সিকোয়েন্স গুলো ব্যবহার করা হয়, যেগুলো 200 থেকে 200 টাইমস রিপিট হয়। আর এখানে দেখেন কত সহজ। এসটিআর মার্কারে মাত্র 2 থেকে 7টা বেস পেয়ার হলেই আমরা বিভিন্ন ধরনের এসটিআর মার্কার তৈরি করতে পারি। আবার হচ্ছে এটা মাত্র 3 থেকে 70 বার রিপিট হলেই আমরা আলাদা করে প্রতিটা সিকোয়েন্স দেখতে পারি। এই জন্য ভিএনটিআরটা আসলে এখন জনপ্রিয় না। প্রথম দিকে ভিএনটিআর দিয়েই আপনার ডিএনএ প্রোফাইলিং বা ফিঙ্গারপ্রিন্টিং করা হতো। সেজন্য আপনার ভিএনটিআরটা জনপ্রিয়তা ধীরে ধীরে কমে গেছে এবং এসটিআর মার্কারের যে সিকোয়েন্সিং পদ্ধতিটা সারা বিশ্বের সায়েন্টিস্টদের কাছে এটা জনপ্রিয়তা পায়। এসটিআর মার্কার যে দেখেন আপনারা একটা ইন্ডিভিজুয়ালের যে একটা টার্গেটেড সিকোয়েন্সিং এর মধ্যে যে কালার অংশটুকু দেখেন সিএজিটি অর্থাৎ একই জিন চারটা ডিএনএ বেস পেয়ার মানে একসাথে 4বার রিপিট হচ্ছে। এইটাই হচ্ছে অর্থাৎ
আমাদের রিপিট যেটা বলি, যেটা রিপিটের উপর বেস করে আমরা ডিএনএ প্রোফাইলিং করতেছি। আরেকজন ইন্ডিভিজুয়ালের মধ্যে একই ধরনের ডিএনএ সেগমেন্টের মধ্যে অর্থাৎ এই রিপিটের 6টা আছে, এই কারণে একজন মানুষের সাথে আরেকজন মানুষের পার্থক্য হচ্ছে। এখন হচ্ছে বিষয় হচ্ছে একটা লোকাসে ধরুন 4টা রিপিট, আর একটা একই লোকাসে 6টা রিপিট। যদি আমরা একটা লোকাস পরীক্ষা করি তাহলে দেখা যাবে যে এটা আমাদের একজনের সাথে আরেকজন ম্যাচ করবে, কারণ এক লোকাস দিয়ে তো আসলে পরীক্ষা করলে সবার মধ্যে তো ডিফারেন্সটা আসবে না, শুধু হয়তো কয়েকজনের মধ্যে পার্থক্যটা আসবে। তখন এই জন্য আপনার লোকাসের সংখ্যা যত বেশি আপনি বাড়িয়ে অ্যানালিসিসটা করতে পারবেন, তত বেশি ডিসক্রিমিনেশন হবে, তত বেশি আপনার আনকমন প্রোডাক্ট তৈরি হবে, তখন আপনি তত বেশি মানুষকে আলাদা করতে পারবেন। আচ্ছা, সেভারাল থাউজেন্ডস অফ স্টিয়ার মার্কার এই পর্যন্ত পৃথিবীতে আপনার হিউম্যান জিনোমিক্সের ব্যবহার করা হচ্ছে, সেভারাল থাউজেন্ড, কিন্তু আমরা ব্যবহার করব সর্বোচ্চ 30। জি স্যার, লোকাস বলতে কি মানে ক্রোমোজোমের ডিফারেন্ট লোকেশন বোঝাচ্ছে? জি জি, স্টিয়ার বায়োলজি মার্কার 7 মেথডস, অর্থাৎ আমরা একটু স্টিয়ারটার সঙ্গে একটু ভালো করে আইডিয়া নেই, তাহলে আমাদের স্টিয়ার যে ব্যবহারের পদ্ধতি সেটা সম্বন্ধে আমরা ভালোভাবে জানতে পারবো। এটা একটু হিস্টোরিক্যালি একটা আলোচনা করি। 1985 এর প্রথম আপনার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আবিষ্কার হওয়ার পরে তখন বিএনটিআর দিয়ে করা হতো। 1996 পর্যন্ত আরএফএলপি মেথডের মাধ্যমে, অর্থাৎ এনজাইম যেটা, সেটার মাধ্যমে ছোট ছোট সিকোয়েন্স করে আমরা ভিএনটিআর মাধ্যমে ডিএনএ সিকোয়েন্সিং গুলো করতাম। এখন যখন এসটিআর মার্কার পিসিআর যখন ডেভেলপ হয়েছে তখন আর কি আরএফএল যে টেকনিকটা, এরপরে যখন আপনার এসটিআর তৈরি হলো এবং মাল্টিপ্লেক্স এসটিআর তৈরি হলো, তখন আপনার প্রথম 1985 এ এসটিআর মার্কারটা পাশাপাশি শুরু করে এবং ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিসের সংযোজন হয়। তখন আপনার আধুনিক যে বর্তমানে আমরা যে কিটগুলো ইউজ করি সেগুলো বাজারে ইন্ট্রোডিউস হয়। সেই কিটগুলোর মাধ্যমে আমরা প্রথম ডিএনএ প্রোফাইলিং বিশ্বে মানে জুডিশিয়ারের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়। ফার্স্ট কমার্শিয়াল কিট 1985 এ আসে আর কি। আর 1988 এ আপনার আমেরিকার যে এফবিআই তারা একটা কোরিস সফটওয়্যার তৈরি করে, সেই সফটওয়্যারের মধ্যে 13টা লোকাস থাকে। এটাকে এখন পর্যন্ত আইডেন্টিক্যাল একটা লোকাস ধরা হয়, যে যে কোনো কি যখন ডেভেলপ করা হয় এই 13টা লোকাস থাকতে হবে। এই 13টা লোকাস আপনার একটু আগে আমি আপনাদেরকে যেটা বললাম, প্রায় কয়েক হাজার এসটিআর মার্কার আছে। তার মধ্যে যে মার্কারগুলো খুব বেশি এফিশিয়েন্ট এবং ইফেক্টিভ মানুষের জন্য, সেগুলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দিয়ে যাচাই বাছাই করা হচ্ছে, সেগুলাই আমরা সাধারণত ইউজ করি। অর্থাৎ এগুলা ডিসক্রিমিনেশন রেট বা একজন মানুষের সাথে আরেকজন মানুষের পার্থক্য অনেক বেশি, এগুলা বিভিন্ন ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে করা। এগুলো অনেক বড় বিষয়, তো আসলে এগুলাতে গেলে আর এটাতে যাওয়া যাবে না। তো কয়েক ধরনের কমার্শিয়াল কিট আছে ধরেন বিশ্বে মূলত। তো এর মধ্যে পাওয়ারপ্লেক্স ফিউশন অর্থাৎ প্রোবেকা নামে একটা কোম্পানি আছে, এটা সারা বিশ্বে খুব known আর কি, তাদের কিট ব্যবহার করা হয়। এবিআই নামে একটা কোম্পানি আছে আইডেন্টিফায়ার, তাদেরও কিট ব্যবহার করা হয়। এই দুটো কোম্পানির কিট বেশি ইউজ করা হয় আর কি। এরপরে 2004 সালে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে অটোজোমাল এসটিআর মার্কার, অর্থাৎ আমাদের যে অটোজোম অংশ আছে সেই অটোজোমের যে মার্কারগুলো আমরা ইউজ করি, অটোজোমের যে ক্রোমোজোমের যে অংশগুলোকে ইউজ করতাম সেটা। পাশাপাশি 2004 সালে ওয়াই এসটিআর মার্কারগুলো তৈরি হয়েছে, তো ওয়াই ক্রোমোজোমের বেশ কিছু আলাদা এসটিআর মার্কার আছে, সেটা দিয়ে আমরা প্যাটার্নাল যে লাইনেজ ইনহেরিটেন্স সেগুলো আমরা আলাদা করতে পারি। এরপরে আপনার 2006 মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আসছে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর বেশ কিছু হাইপার ভেরিয়েবল রিজন আছে যেখানে মানুষের সাথে মানুষের অনেক পার্থক্য থাকে, সেটা দিয়ে আমরা ম্যাটারনাল যে লিনিয়েজটা আছে অর্থাৎ মায়েদের মা মেয়ে তারপরে জেনারেশন আলাদা করা যায়, যেগুলো আমি আরেকটু পরে আসতেছি। এটা মোটামুটি একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ দেখা যায় আপনাদেরকে। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ স্টিয়ার মার্কার। স্টিয়ার মার্কারগুলো সংখ্যায় খুবই ছোট, মানে সাইজে খুবই ছোট হয়। এটার জন্য প্রাইমার ডিজাইন করাও সহজ এবং খুবই চিপলি এটা পাওয়া যায়, এবং এটা মাল্টিপ্লেক্স ভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ আপনার আপনি হয়তো 13টা লোকাস দেখবেন, 13টা লোকাসের জন্য আপনার 13টা মার্কার লাগবে। তো 13টা মার্কার
আপনি একসাথে দিতে গেলে তখন মাল্টিপ্লেক্স তৈরি হবে। মাল্টিপ্লেক্সটা যখন তৈরি করা যাবে তখন আপনি একটা রিঅ্যাকশনের মধ্যে 13টা বা 20টা লোকাস আপনি দেখতে পাচ্ছেন। স্যার যেটা দেখাইছেন যে আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দেখাইছেন, কারণ এটা আপনাদের বেসিক প্রিন্সিপালটা বোঝার জন্য। আপনার যখন আপনি সিঙ্গেল সিঙ্গেল করতে যাবেন তখন তো আসলে আমি প্রতিটা টেস্টের জন্য আমি যদি 13টা লোকাস দেখতে চাই 13 বার আমাকে রান দিতে হবে 13টা লোকাস। আর যদি আমি 13টা লোকাস একসাথে রান দিতে পারি তাহলে আমার জন্য কাজটা একবারে হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে সেটা মাল্টিপ্লেক্স অ্যাপ্লিকেশন STR মার্কার এখন বাজারে অ্যাভেলেবল। এটা আপনার আমাদের যে ডিএনএ আইন তৈরি হয়েছে বাংলাদেশে 2014 সালে, সেখানে আমরা প্রতিটা ডিএনএ কিটের মধ্যে মিনিমাম 10টা লোকাসের কথা বলছি। 10টা লোকাসের নিচে আমরা কোনো ধরনের আইডেন্টিফিকেশনকে স্বীকৃতি দেব না। আর ইন্টারন্যাশনালি FBI যে আমেরিকান গোয়েন্দা সংস্থা আছে তারা যে কিটটা আবিষ্কার করছেন পলিস, সেটাতে 13টাকে সারা বিশ্বে এখন স্ট্যান্ডার্ড ধরা হয়। 13টার পরে হচ্ছে অনেকে আপনার 23টা আছে, অনেকে 26টা আছে, হ্যাঁ। আর NGS এর ক্ষেত্রে আপনার 40টাও আছে। এখানে অ্যাডভান্টেজেস অফ STR মার্কার আপনার বিভিন্ন ধরনের বোন মেরু ফ্র্যাগমেন্ট টেস্টের ক্ষেত্রে এই ধরনের STR মার্কার ব্যবহার করা হয়। আপনারা যে থ্যালাসেমিয়া করবেন সেখানে STR মার্কার দিয়ে থ্যালাসেমিয়া ডিটেক্ট করা যায়। আগে থেকে বিভিন্ন ধরনের STR মার্কার কমার্শিয়াল কিট তৈরি করা থাকে, সেগুলো মাল্টিপ্লেক্স হয়তো 5টা 6টা, অর্থাৎ সাধারণত থ্যালাসেমিয়া যে কয়েকটা রিজন হয় সেগুলো এখন ফাইন্ডিংস করা সব ধরনের সিকোয়েন্স, সেই অনুযায়ী ছোট ছোট STR মার্কার তৈরি করা আছে। সেগুলো একসাথে রান দিলেই যদি যেটার সাথে এই STR মার্কার থাকবে সেটাই সে আপনার ইলিমিনেশন হয়ে পিসের প্রোডাক্টগুলো আপনাকে দেখাবে। আচ্ছা, ফ্রাজাইল এক্স সিনড্রোম টেস্ট, এরকম নানা ধরনের আমাদের ডিজিজ রিলেটেড লাইট আছে মনে হয়। এই ধরনের নানা রকম ডিজিজ আমরা দেখতে পারি। এটা একটা ধরনের STR মার্কার। আমাদের একটা কনফিডেন্স যে 12টা লিপিড, অর্থাৎ যে GATA, হ্যাঁ, লাইট দিয়ে দেখা যাবে দেখে। অর্থাৎ নীল কালারের যে ইয়েটা, এটা হচ্ছে আমাদের টার্গেটেড যে লিপিডগুলা। অর্থাৎ GATA যে কোনো STR মার্কারে সাধারণত 4টা বেসকে নিয়ে একটা লিপিড গণনা করা হয়, হ্যাঁ। তো এখানে GATA 12 বার আছে। এটা হচ্ছে ওই নির্দিষ্ট লোকাসের নির্দিষ্ট এলিলের 12 GTA রিপিটস, ঠিক আছে। এরকম ধরেন একটা লোকাসে বিভিন্ন হিউম্যানের বিভিন্ন ধরনের রিপিট থাকে ওই GATA, যেমন কারো 7টা থাকে, কারো 8টা থাকে, কারো 9টা থাকে, ঠিক আছে। আমাদের টার্গেটেড রিজিয়নের মধ্যেই ওটা থাকবে। তো সেটার মধ্য দিয়ে আপনার লোকাস অনুযায়ী প্রতিটা মানুষ ভেরি করবে। যেটা একটু আমি বললাম FBI যে 13টা লোকাস আছে, এটাকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করা হয়। লোকাস প্রতিটা প্রাইমারের সাথেই আপনার একটা ফ্লোরোসেন্স ডাই দেওয়া থাকে, যাতে পরবর্তীতে যখন ক্যাপিলারি ইলেকট্রিসিটির মধ্যে দিয়ে যখন আপনার এই প্রাইমারগুলা এবং তাদের প্রোডাক্টগুলো পাস করবে তখন এটা সিগন্যাল দিবে, সিগন্যালটা মেশিন রিড করবে, রিড করার পরে সে নিউমেরিক ভ্যালুতে আপনাকে রেজাল্টটা দেখাবে, পিকগুলো দিবে। লোকাস 2-কে 8টা রিপিট করতে হবে। মানুষের তো দুইটা স্টেম থাকে, ডিএনএ স্টেম থাকে। একটা সে বাবার কাছ থেকে পায় ক্রোমোজোমের, একটা হচ্ছে মায়ের কাছ থেকে পায়। ধরেন সে লোকাস 1-এ যে 8 রিপিট যেটা, এটা হয়তো সে ফাদারের কাছ থেকে পাইছে ওই রিজিয়নে, ওই লোকাসে, হ্যাঁ। এই একটা এলিল আর 10 রিপিটের একটা এলিল, হ্যাঁ। এরকম 2 নাম্বার লোকাসে 2টা এলিল আছে, একটা 8 রিপিট আর একটা 9 রিপিট। একটা হয়তো সে ফাদারের কাছ থেকে পাইছে, একটা হয়তো সে মায়ের কাছ থেকে পাইছে। আচ্ছা, তো এরকম আপনার মোট 5 ধরনের STR মার্কার ব্যবহার করা হয়। কোনটা টাই নিউক্লিওটাইড আছে, কোনটাতে ট্রাই নিউক্লিওটাইড, যে ট্রাই নিউক্লিওটাইড একটার পর একটা তিনটা রিপিট আছে। এটা একটা নিউক্লিওটাইড, অর্থাৎ 4টা বেস ইউজ করা হয়েছে। এখানে পেন্টা নিউক্লিওটাইড
5টা ইউজ করা হয়েছে হেক্সানিউক্লিওটাইড। ছয়টার বেশি সাধারণত আপনার নিউক্লিওটাইড ব্যবহার করা হয় না। যে রিপিটেশন যে দুইটা স্যাম্পলের মধ্যে যদি আমি ম্যাচিং করতে যাই তাহলে কি দুইটা যদি একই স্যাম্পল হয় তাহলে সেক্ষেত্রে কি মানে রিপিটেশনটা কি সেমই হবে মানে কোনোটা কম বেশি কম হবে, কারণ আপনার ডিএনএ সিকোয়েন্সটা তো একই, তো সে যখন বাইন্ড করবে তো একই জায়গায় সে বাইন্ড করবে, ডিফারেন্ট জায়গায় তো সে বাইন্ড যদি করবে। কোনো কারণে 9টা জায়গায় মানে 10টার জায়গায় 9টা আসলো তাহলে কি এটাকে এক না, ওই যে এর জন্য আমরা সেন্টার সিকোয়েন্সে ডাইডিউসিটা চেন কনভেনশন ডিএনএটা ব্যবহার করতেছি। ওইটা মূলত যে সে 10টা রিপিট হলে 10টা রিপিট হওয়ার পরে সে রিঅ্যাকশনটা স্টার্ট করবে। এখানে সেন্টার সিকোয়েন্সের মজা যে পিসিআর এবং সেন্টার, আমি জন্য আপনাদেরকে প্রথমে পিসিআরটা দেখাচ্ছি। পিসিআর হচ্ছে সে অ্যামপ্লিফিকেশন করতেই থাকবে, আর সেন্টার সিকোয়েন্সিং এ যখন পিসিআর এ আপনি পিসিআর এর মধ্যে যা ইউজ করতেছেন সেন্টার আপনার সেই একই কম্পোনেন্ট ব্যবহার করতেছেন, ফাইবার ডিএনটিপি সবকিছু বাফার, শুধু আপনার সেন্টারে এনটিপি ব্যবহার করবে ডাইডিওক্সি, অর্থাৎ আপনার এটা ট্রেন টার্মিনেটর হিসেবে ব্যবহার করবে। এটা যখন যুক্ত হবে ডিডি এনটিপিটা যখন যুক্ত হবে তখন আর এলোকেশন হবে না, তখন ওইখানেই আপনার এলোকেশনটা স্টোর হয়ে যাবে। এই জন্য এটাকে চেইন টার্মিনেশন টেকনোলজি বলা হয়। এটার আগেরটা যেটা ছিল স্যার ওটা কি একই লোকের নাকি দুটো হ্যাঁ, এটা একই লোকের ধরে দুইটা লোকাস আমি দেখাচ্ছি। আমি এগুলো আরো একটু ডিটেলস আসতেছি, তখন আরো একটু আপনাদের ক্লিয়ার। অর্থাৎ যে আপনার ইয়েগুলা আমাদের বেস পেয়ার গুলার যে রিপিটেশন থাকবে সেগুলো মেশিন এইভাবে আর কি পিক দিয়ে আপনাকে শো করবে। এগুলো আমি আরো দেখাবো, 3 repeats, 4 repeats, 5 repeats আসে। Different that exist in several STRs from microsatellite. আচ্ছা, STR মার্কারের যে বিভিন্ন 4 ধরনের সাধারণত STR মার্কার ব্যবহার করি। সিম্পল রিপিট মানে যে রিপিটটা আমরা চাচ্ছি সেই রিপিটটা একসাথে পরপর আসতেছে, হ্যাঁ। আর কখনো আমরা সিম্পল রিপিটস উইথ নন কনসাস এরিজ, সাধারণত দেখা যায় যে আমার 4টা যে রিপিট থাকে সেটার মাঝখানে আবার হয়তো 2টা বা 3টা বেস আলাদা থাকে, এরপর আবার এই রিপিটটা এইভাবে চলতে থাকে। এইভাবে রিপিটের সংখ্যা সাধারণত কাউন্ট করা হয়। আবার কম্পাউন্ড রিপিটের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে 2টা একই রিপিট আমার, এরপর মাঝখানে একটা অন্য সিকোয়েন্স থাকে, এরপর আবার 2টা রিপিট, আবার অন্য একটা সিকোয়েন্স থাকে, আবার একই রিপিট, এভাবে করা হয়। কমপ্লেক্স রিপিটস যেটা আপনার মানে 2 ধরনের রিপিট পরপর হচ্ছে, মাঝখানে একটা গ্যাপ থাকতেছে, সেরকম হতে পারে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্স, যেটা আপনাদেরকে একসাথে বললাম যে সাধারণত 4 ধরনের STR ডাই ব্যবহার করা হয় আমাদের কমার্শিয়াল কিটগুলোতে। 4 ডাই ইউজ করলে 4 ধরনের ডাইতে ধরেন 15টা বা 16টা বা আপনি 20টা লুকাস আপনি আইডেন্টিফিকেশন করতে পারবেন। আপনার যে কটা চাচ্ছেন সেই কটাই আপনি দিতে পারবেন। Advantages of multi-PCR: increase information obtained per unit time. তো যেটা আপনাদেরকে আমি একটু আগে বললাম, সিঙ্গেল রিঅ্যাকশনের মাধ্যমে সিঙ্গেল STR এর মাধ্যমে আপনি প্রতিটা আলাদা আলাদা করে রান দিতে হবে, আর মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে আপনি একসাথে দিতে পারবেন। আপনার এখানে লেবার কমতেছে, অন্যান্য সবকিছুই চিপ হচ্ছে, অনেক ফ্যাসিলিটিস। আচ্ছা, আপনি যখন আমাদের STR মার্কার গুলো বাইন্ড করে পিসার প্রোডাক্ট হয়ে মেশিন রিড করবে, তখন মেশিন প্রতিটা লুকাস আমরা আমাদের ক্রোমোজোমের বিভিন্ন অংশকে আমরা আলাদা আলাদা লুকাস হিসেবে ডিটেক্ট করে ওইভাবে প্রাইমার করে ডিজাইন করা হয়। ডিজাইন করার পরে তার যে এরিলগুলা রেজাল্ট আসে, ধরেন 8 নাম্বার ক্রোমোজোম, প্রথম যে আমরা STR মার্কারটা দেখাচ্ছি এটা 8 নাম্বার ক্রোমোজোমের এস সেগমেন্টের আপনার এই লুকাসের 13 এবং 15 রিপিটেশন আছে, হ্যাঁ। এবং 21 নাম্বার ক্রোমোজোমের
এই লুকাসে আপনার 29 এবং 32 রিপিট আছে। অর্থাৎ এইভাবে আপনাকে সফটওয়্যার অ্যানালাইসিস করে এই পিকগুলা দেখাবে। পিকগুলা দেখানোর পরে আপনি পাশাপাশি সে নিউমেরিক ভ্যালুগুলো দিয়ে দিবে, তাতে সহজে আইডেন্টিফিকেশন করা যাবে যে আসলে কোন রিপিটেশনটা কত ছিল এবং আলাদা করে দেখা। শুধু পিক যদি দিত তাহলে এটা আমাদের পক্ষে কঠিন হতো। পিকগুলোকে বা পিকগুলো হচ্ছে আপনার আমাদের যে টার্গেটের যে রিপিটটা সেসব করতেছে। সেখানে ক্রোমোজোমটা দেখাচ্ছে। সাধারণত দুই ধরনের স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এসটিআর মার্কারগুলো তৈরি করা হয়। একটা হচ্ছে কোর লুকাই ফর দা ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস সাধারণত আপনার এফবিআই ডিজাইন করে 1997 এ যে 13টা লুকাস ডিজিট করে বাজারে কমার্শিয়াল কি হিসেবে দেয় সেগুলোই ইউজ করা হয়। মানে এগুলো মাস্ট থাকতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আপনি মেইনটেইন করতে চান। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। ইউরোপিয়ানরা আবার তাদের নিজস্ব পপুলেশনের মধ্যে গবেষণা করে তারাও তাদের মানে আপনার সব মিলে 2 3 4 5 6 7 9 10 13টা লোকাস তারা ডিটেক্ট করছে। এটা হচ্ছে তাদের নিজস্ব জন্য পপুলেশনের, সেগুলো আবার এফবিআই এর সাথে মিল থাকবে। এটা 1995। এটা হচ্ছে আপনার দুই ধরনের বাজারে কিটের কথা বললাম, আরএনডি ফেলার এবং নিচেটা হচ্ছে পাওয়ার প্লেস ফিউশন প্রোগ্রাম এনার্জি। তো এখানে আপনার অনেক ক্রোমোজোম কোনটার পর কোনটা তারা ইউজ করছে লুকাস, আর এখানে তারা কোনটার পর কোনটা সেটা আমি সংক্ষেপে দেখাইছি। যেই পিঙ্ক কালারের যেটা আমি দেখালাম দুটো লুকাস, এগুলো হচ্ছে সিমিলারিটিস নাই, আলাদা। তারা নিজস্ব জন্ম পপুলেশনের উপর পরীক্ষা করে এই লুকাসগুলো তৈরি করছে। এসটিআর কিটের অ্যাডভান্টেজগুলো কি? আপনার এসটিআর কিটের যেগুলো আমরা আলোচনা করছি, কোয়ালিটি কন্ট্রোল অফ ম্যাটেরিয়ালস, খুব সহজে আমরা এটা করতে পারি যেহেতু আমাদের ডিএনএ বেস সিকোয়েন্সিং খুব কম থাকে। improves consistency in results across laboratories. Same allelic layers, একটা allelic layer দিয়ে আমরা সাধারণত এই তাদের লুকাসগুলা বেস রিপিটগুলো আমরা দেখতে পারি এবং সাধারণত এটা অ্যাকুরেসি 100%। কখনোই উনি যেটা প্রশ্ন করছেন যে 9 জায়গায় 10 হতে পারে কিনা, এটা সম্ভাবনা বলতে গেলে একদম ওইভাবে কিটগুলো। এই জন্য এসটিআর মার্কার ইউজ করলে আপনার টেস্ট ভুল হওয়ার সম্ভাবনা বলা যায় জীবো। কমন লোকাই পিসিআর এবং পিসিআর কন্ডিশনস, অর্থাৎ আপনি বাজারে যে কিটি ইউজ করেন কমন লুকাসগুলো যেগুলো সারা বিশ্বে ব্যবহৃত হয় সেগুলো আপনি পাবেন, পাশাপাশি অন্যান্য কিছু কিছু লুকাসও আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমরা বাংলাদেশি পপুলেশন, আমাদের সাথে ইউরোপ এবং আমেরিকার কিছুটা পার্থক্য থাকবে, সেই পার্থক্যগুলো আমরা যদি ডিটেক্ট করে কিছু লুকাস এডিশন করতে চাই প্রাইভেট ডিজাইন করে, সেটাও আমরা পাবো। তখন আমাদের আলাদাভাবে কিট ডিজাইন করে আনতে হবে। আর ডিজাইন অ্যাডভান্টেজ হচ্ছে একটু এসটিআর মার্কার আপনি বেশি ইউজ করতেছেন, এই জন্য একটু কস্টলি হবে। এছাড়া অন্য সবকিছুই আমাদের অ্যাডভান্টেজের মধ্যেই আসে। যে ধরনের প্রোটোকল সাধারণত আপনার এসটিআর মার্কার টাইপিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, যে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিজ ফলো পিসিআর ডিফিনিশন এন্ড ক্যাপিলারি ইলেক্ট্রোফোরেসিস। শুধু ফরেনসিক না, আপনার যে কোনো ডায়াগনস্টিকের ক্ষেত্রেও আপনার থার্মাল সাইকেলের মাধ্যমে আপনি পিসিআর দিবেন, তারপরে পিসিআর প্রোডাক্টগুলোকে আপনি ক্যাপিলারি ইলেক্ট্রোফোরেসিসের মধ্যে দিয়ে পাস করে আপনার যে রেজাল্টটা বা যে কোনো মিউটেশন আইডেন্টিফিকেশন বলেন, যে কোনো এসএলপি দেখা বলেন বা যে কোনো সেগমেন্ট দেখা বলেন দেখতে পাবেন। সাধারণত এসটিআর মার্কারে যত কম আপনি রিঅ্যাকশন দিবেন, অর্থাৎ আমরা যেটা পিসিআর দেখাইছি যে 20 থেকে 40 সাইকেল সাধারণত রান করা হয়, এটার মধ্যে থাকলেই আপনার রেজাল্টটা ভালো আসবে। আর এগুলো আপনি কাজ করতে গেলে আপনারা তখন বুঝতে পারবেন
অনেক সময় আমাদের যে পিসার প্রোডাক্টগুলো মেশিনে বা জেলে রান দিতে হয়, প্রি হিট দিতে হয় এটাকে ডিনেচার করার জন্য, এবং পরে আবার কুলিং করতে হয়, কিন্তু এসটিআর মার্কেটের ক্ষেত্রে ব্যবহার করতে এটা খুব একটা লাগে না। capillaries do not have to be thrown away after 100 runs, মানে একটা ক্যাপিলারি আপনি প্রায় 100 রান দেওয়ার পর সাধারণত আপনি ফেলতে পারবেন, মানে একটা ক্যাপিলারিতে আপনি অনেক রান দিতে পারবেন। প্রতিটা ক্যাপিলারি মানে আপনার টেস্ট করার পরে আপনার মেশিন অটোমেটিক বাফার যে থাকে, বাফার ওয়াশিং এজেন্ট থাকে, কন্ডিশনিং থাকে, সেগুলো দিয়ে সেটা ক্যাপিলারিটা ওয়াশ করে নেবে অটোমেটিক, তারপর আবার একটা নতুন রান যাবে। এক্ষেত্রে আপনার মিক্স আপ হওয়ার চান্স নাই। স্যার কন্ডিশনাল পিসিআর কি আমি কয়টা সাইকেল হচ্ছে রান করাচ্ছি বা হচ্ছে সেটা কি আমি নিয়ন্ত্রণ বা হ্যাঁ নিয়ন্ত্রণ করতে পারবেন, জি জানা শুনছি। এটা একটা আপনার ফিগার আর কি, এটা একটু আগে আমি আপনাদের দেখাইছি যে লুকাস বুজার রেজাল্টটা কিভাবে ইলেকট্রোগ্রামের মাধ্যমে আপনি মেশিনের মধ্যে দেখতে পাবেন আর কি। সাধারণত 2002 সালে যখন একটা স্যাম্পল রান দেওয়া হতো তখন $3.87 লাগতো আর কি পার কিটে, পার টেস্টে। এখন এটা কমে গেছে অনেক। আচ্ছা, এখানে আমি 3টা ক্রাইটেরিয়া দেখাচ্ছি। প্রথম যখন আপনার ইন্টারন্যাশনালি স্টিয়ার মার্কার ফরেনসিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই আপনার সেক্স ক্রোমোজোম সহ 8টা লোকাস দেখা হতো। এরপরে ওটার সাথে আরো 3টা যুক্ত করে 13টা হয়েছে। এরপরে পরিস যখন আবিষ্কার হয় আরো 3টা উপরের দিকে লোকাস যুক্ত করা হয়েছে। এখন এটাকে সারা বিশ্বে মডেল হিসেবে ব্যবহার করা হয়। এটার সাথে স্থানীয় পপুলেশনের সাথে ম্যাচ করে বিভিন্ন গবেষণার মাধ্যমে কোন লোকাসগুলো বেশি ভেরি করে সেই লোকাসগুলো অ্যাড করা যায়। এভাবে অ্যাড করতে করতে প্রায় 40টার মতো আপনার লোকাস আছে। একটু আগে রডাটা আপনাদেরকে বললাম যেভাবে আসে মেশিনের মধ্যে, তারপর এটা মেশিন থেকে রডাটা মেশিন নিজেই জিনে স্ক্যান বা টাইপের আপনার সফটওয়্যার মেশিন ইউজ করে, সেগুলো ইউজ করে আপনার মেশিন আপনাকে নিউমেরিক ভিডিওর মাধ্যমে রেজাল্ট করে দিচ্ছে। তাহলে কি বলা যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 40টাই কম্বিনেশন চলতেছে, এর বাইরে সম্ভব না, আপনি চাইলে দিতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি যদি নিজেও কিছু লুকাস, যেমন আমাদের বাংলাদেশের পপুলেশন উপর এখন পর্যন্ত আমরা নিজেরা ওই ধরনের কোনো কাজ করিনি যে আমাদের আসলে পপুলেশনের ক্ষেত্রে কি ধরনের লুকাস আরো ভালো ডিসক্রিমিনেশন বা পার্থক্য করে রেন্টোমেন বা রিপিট হয়, সেক্ষেত্রে সেটাও আমরা যুক্ত করতে পারি। এবং সায়েন্সের নিয়ম হচ্ছে যে আপনি যেখানে যেই ধরনের আপনি ব্লাড টেস্ট করতেছেন ব্লাড সুগার, তো হয়তো ইউরোপের যে ব্লাড সুগার যে নর্মাল রেঞ্জ ফাস্টিং সুগার 6.5 থেকে ধরেন 7.1 পর্যন্ত, এটা আমাদের পপুলেশনের ক্ষেত্রে একটু ভেরি করে, কারণ আমাদের বডি স্ট্রাকচার, হরমোনাল ফাংশন, লাইফস্টাইল, খাওয়া দাওয়া তাদের থেকে ডিফারেন্ট এবং আবহাওয়া ডিফারেন্ট। এগুলোর কারণে কিন্তু আপনার বডির সাথে ইউরোপ অথবা আমেরিকার মানুষের বডির পার্থক্য আছে। তো স্থানীয় পপুলেশনের একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের মধ্যে এই টেস্টগুলো করে তখন একটা ডাটা অ্যানালিসিস করে আপনার ওই ফিক্স করা হয় যে আসলে এই পপুলেশনের জন্য কি ধরনের রেফারেন্স রেঞ্জটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, তো এক্ষেত্রে একটু আমাদের ভেরি করে এইরকমভাবেই সারা বিশ্বের যে কোনো সায়েন্টিফিক কাজে নিজস্ব ডাটা জেনারেট করতে হয়, তাহলে রেজাল্ট আরো ভালো হয়। ধরেন এক্সিবিটে আমি আমেরিকান ফলো করতেছি তাদের 40 পর্যন্ত, আমার দেশের মানুষের হয়তো এটা 50 হতে পারে, কিন্তু আমি তো মনে করতেছি যখন 40 আসতেছে তখন 40-এর উপরে গেলে আমি মনে করতেছি আমার এক্সিবিটিটা হাই আছে, কিন্তু আসলে তো আমার হাই না। আমার যদি পপুলেশনের উপর গবেষণা করে আমি যদি আমার রেফারেন্স লিস্টটা ভ্যালু ঠিক করে পারতাম তাহলে হয়তো এটা 50-এর মধ্যে হইতো। 50-এর মধ্যে হলে তো আমার 40 থেকে 50-এর মধ্যে আসলে এটা নর্মাল, 50-এর উপরে গেলে তখন এটা হাই। তো এগুলা নিয়ে আমাদের দেশে আসলে খুব বেশি কাজ হয় না, হয়তো ভবিষ্যতে। স্যার এই যে 9.8 2.2 এই ভ্যালুগুলো কিভাবে ইমপ্রুভ করে 14.2? আচ্ছা,
আপনাকে আমি যখন দেখালাম যে এসটিআর মার্কারগুলো যখন তৈরি হয়, প্রতিটা মার্কারে যে রিপিটটা ধরা হয় এটা হচ্ছে আপনার 4টা বেস, এটিজিসি বা এএটিটি। 4টার পরে যেটা হবে যে রিপিটটা হচ্ছে 14 পরে, দেখা যাচ্ছে যে 14 পরে পুনরায় না রিপিট না হয়ে সে দেখা গেছে এএটি পর্যন্ত সে রিপিট নিচ্ছে, এরপর আর নেয় না। এই জন্য 15.3, বা যদি দুইটা নিত তাহলে 15 হয়, এই জন্য একটা ফ্র্যাকশন হয়ে যাচ্ছে। তো কনভার্ট এই ইলেকট্রোগ্রামটাকে আপনার পরবর্তীতে মেশিন কনভার্ট করে নিউমেরিক ভ্যালু দিচ্ছে। এই নিউমেরিক ভ্যালুটাই আমরা কোর্টে সাবমিট করি। কোর্ট তখন বুঝতে পারে যে বা আলাদা করতে পারে যে মানুষের সাথে ডিফারেন্সটা। আরেকটা একটু আগের স্লাইডটা, এখানে সাসপেক্ট আছে না, কয়েকজনের ডাটা দেখাইছেন একসাথে? না, এটা হচ্ছে একজনের ডাটা। আমরা জাস্ট আমরা দেখাইলাম যে আসলে কি ধরনের প্রোডাক্ট মানে অ্যানালাইসিস করা হয়, সাসপেক্টেড করা হয়, কনভিক্টেড করা হয়, ক্রাইম হিস্ট্রি করা হয়। এটা আমি নেক্সট আসতেছি। এখানে জাস্ট একটা প্রোফাইল আমি ছবিতে দেখাইছি, যেটা আমি এখানে আবার রিপিট করলাম যে এইভাবে আমরা রেজাল্টটা তৈরি করি আর কি। যেমন বামের অংশটুকু, ডানের অংশ, এটা একজনের নির্দিষ্ট ডিএনএ প্রোফাইল, অ্যাপ্লিকেশন অফ ডিএনএ প্রোফাইলিং। আচ্ছা, সাধারণত ডিএনএ প্রোফাইলিং আমি এখন সবকিছু পাস করে এখন শুধু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে আলোচনা করব। এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? এসটিআর মার্কার বা আমি যে আগে কোশ্চেনটা রয়ে গেছে, আচ্ছা আমি দেখিয়ে যে নেক্সট স্লাইডে আসবে। আচ্ছা, আমরা সাধারণত ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি কি ক্ষেত্রে ইউজ করি? ধরেন যে কোনো পিতৃত্ব নির্ণয়, একটা বাচ্চা হয়েছে স্বীকার করতেছে না, বা মার্ডার কেস, একটা জায়গায় মার্ডার হয়েছে, এখানে আসলে দেখা যায় যে লাশটা এমনভাবে বিকৃত হয়েছে, লাশটা কার বোঝা যাচ্ছে না, সেখান থেকে স্যাম্পল নিয়ে কাজ করা। বা সেক্সুয়াল অ্যাসল্টের ক্ষেত্রে একটা জায়গায় চুরি হয়েছে, সেখানে চুরি হওয়ার সময় মানুষের ঘাম বা অন্য জিনিস লেগে থাকে চোরে, তখন দেখা যায় যে ওই অংশটুকু নিয়ে আপনার ডিএনএ প্রোফাইল করা যায়। এরকম আর কি রবারি, তারপরে ম্যাস ডিজাস্টার, আমরা রানা প্লাজার দুর্ঘটনা যেটা হয়েছে, বা ইমিগ্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ কেউ যদি কারোর ছেলে মেয়ে বা আত্মীয়স্বজন দেশের বাইরে নিয়ে নিতে চায়, সেক্ষেত্রেও ডিএনএ টেস্ট লাগে। ইনহেরিটেন্স, অর্থাৎ বংশগত, এরকম আর কি ফ্যামিলি রিলেশনশিপ ডিটারমিনেশনের ক্ষেত্রে, পোস্ট কনভিকশনের ক্ষেত্রে, এরকম অনেক ঘটনা ঘটছে ডিএনএ টেস্ট আবিষ্কার হওয়ার পরে, যে একটা লোক কনভিকশন পেয়ে গেছে যে সে এই অপরাধটা করছে, কিন্তু পরবর্তীতে যখন ডিএনএ টেস্ট আবিষ্কার হয়েছে, ডিএনএ টেস্ট করা হয়েছে, তখন দেখা গেছে ওই লোকটা ওইটাতে অপরাধী না, তখন দেখা গেছে যে ওই লোকটা মুক্তি পেয়েছে। যেমন এই ডিএনএ টেস্টের মাধ্যমে আসামিকেও শাস্তি দেওয়া যাচ্ছে, আবার যারা নিরাপরাধ ছিল তারাও মুক্তি পাচ্ছে আর কি। এটা একটা মজার বিষয়, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এগুলো ক্ষেত্রে ইউজ করা হয়। নিচের যে অংশটুকু আছে ওয়াইল্ড লাইফ বা কনজারভেশন বায়োলজি। ওয়াইল্ড লাইফ হচ্ছে আপনার বিভিন্ন পশু পাখির ক্ষেত্রে আমরা ডিএনএ টেস্ট করি। যেমন ধরেন আপনি একটা ক্রাইম ইন্ডিয়াতে করে আসছেন, গুজরাটের যে মাইক্রোবসগুলো থাকবে সেখান থেকে আপনি সেখানে হয়ে আসছেন, আপনার যে জুতা আছে সেই জুতাতে যে মাইক্রোবসগুলো থাকবে মাটি, সেই মাইক্রোবসগুলোর সাথে আমাদের দেশের মাইক্রোবসগুলোর একটু পার্থক্য থাকবে, কিছু মিল থাকে, কিছু অমিল থাকে। সে মাইক্রোবসগুলোর যদি আমি পার্থক্য করি, ডিএনএ প্রোফাইলিং করি, সেক্ষেত্রে আপনার আলাদা হবে। দেখা যাবে যে কিছু কিছু মাইক্রোবস যে একদম ইন্ডিজিনিয়াসলি শুধু গুজরাটি হয়, এছাড়া হয় না। তো এরকম পৃথিবীর অনেক অংশে এখন এই ধরনের মাইক্রোবস বা এই ধরনের ফরেনসিক এভিডেন্সকে আলাদা করে প্রোফাইলিং করা আছে। তো এখান থেকে বোঝা যায় যে ওই লোকটা আসলে কোথায় ছিল। ওই এলাকার মাইক্রোস অ্যানালাইসিস করেও বলে দেওয়া যায় যে একটা মানুষ কোথাও ক্রাইম করলে তার লেগে থাকা বিভিন্ন এভিডেন্স থেকে বা বাতাসের মাধ্যমে যে আমাদের শরীরে যে ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস যে কারো কাপড়ে আসে, সেখান থেকেও ডিটেক্ট করা যায় আসলে আমি একটু আগে কোন জায়গায় ছিলাম। আবার পশু পাখির ক্ষেত্রেও আপনার কিছু কিছু পশু পাখি আলাদা একদম ওই অঞ্চলেই হয়, অন্য কোথাও হয় না। মেডিকেল রিসার্চের ক্ষেত্রেও আপনার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জমা করা হয়।
ক্রাইম সিন স্যাম্পল, ক্রাইম সিনে আমরা সাধারণত যে স্যাম্পলগুলো পাই আর কি, ছোট বড় অনেক ধরনের বায়োলজিক্যাল স্যাম্পল আমরা পাই। সেখানে আপনার অনেক সময় যে স্যাম্পলগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে ডিএনএ ডিগ্রেডেড অবস্থাও পাই। ধরেন ক্রাইম সিনে তো ওই জিনিসটা এলোমেলো অবস্থা পড়ে থাকে, তখন যে স্যাম্পলগুলো পাওয়া হয় যে ওখানে পানি লেগে থাকতে পারে বা রোদে পড়ে অনেক সময় ডিএনএটা ভেঙে যেতে পারে, সেই ভাঙা অংশ নিয়েও কাজ করা যায়। সেগুলোর জন্য আলাদা করে কমার্শিয়াল কিট আছে। আচ্ছা, এটা সাধারণত একটা ভিকটিম যখন রেপের শিকার হয় তখন তাদের কাছ থেকে আমরা কি ধরনের স্যাম্পল নিই, তার যে সোয়াব কালেকশন করা হয়, ভেজাল সোয়াব, এবং তার শরীরের যে ধরনের ক্লথগুলো থাকে সেই ক্লথগুলো আপনার কালেক্ট করা হয়। সাধারণত যে সাসপেক্ট থাকে বা যে অফেন্ডার থাকে তার স্যাম্পল ওখানে লেগে থাকতে পারে, তার সিমের অথবা তার মুখের লালা বা তার রক্ত, যাকে অ্যাটাক করা হয় যে ব্যক্তি, তার জামা কাপড়ে তার অনেক কিছু থেকে থাকতে পারে। সেগুলো দিয়ে আপনার ফিঙ্গারনেল অনেক এগুলা ঘটনাস্থল থেকে বা ভিক্টিমের কাছ থেকে আমরা ইয়ে করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে 48 ঘন্টার মধ্যে সোয়াবটা কালেকশন করতে হয় এবং সেটা ওয়াশ করা যাবে না, তাহলে আপনার ডিএনএটা আপনি প্রপারলি পাবেন। আচ্ছা, সাধারণত একটা সিমেন 5 মিলিয়ন সেলস থাকে, একটা ড্রপ সিমেনের মধ্যে জাস্ট একটু ড্রপ 5 মিলিয়ন সেল থাকে, আর এক ড্রপ ব্লাডের মধ্যে 2.5 লক্ষ হোয়াইট ব্লাড সেল থাকে। অর্থাৎ খুব সামান্য পরিমাণ স্যাম্পল হলেই আমরা ডিএনএ প্রোফাইলিং করে ফেলতে পারি, জাস্ট একটু এভিডেন্স থাকলে। ঘটনাস্থল থেকে সাধারণত এই ধরনের আইটেম সংগ্রহ করা হয়, সেগুলো থেকে ডিএনএ প্রোফাইল করা হয়। আর রেফারেন্স স্যাম্পল হিসেবে আমরা ব্লাড, স্যালাইভা, হেয়ার নিই, বুনো নিই, টিটো নিই, টিস্যু নিই। রেফারেন্স হিসেবে ব্লাড, স্যালাইভা, হেয়ার সাধারণত আমরা যারা ভিকটিম বা যারা সাসপেক্টকে ধরা হয় তাদের থেকে নেওয়া হয়, আর বোন, টিস্যু এগুলো সাধারণত মৃত ব্যক্তির থেকে নেওয়া হয়। আমরা যে ব্লাডটা কালেকশন করব সেই ব্লাডটা সাধারণত ইডিটি টিউবে নেওয়া হয়। ইডিটি টিউব মধ্যে না নিলে আপনার হোয়াইট ব্লাড সেলগুলো নষ্ট হয়ে যায়। নো হ্যাপারিন ফর এই টিউবগুলো, কোনো ধরনের হ্যাপারিন যুক্ত টিউব আপনারা ব্যবহার করতে পারবেন। এফটিএ কার্ডও সাধারণত, এফটিএ কার্ডটা এই ধরনের সাদা কাগজ, সেগুলোর মধ্যে ব্লাড নিলে জাস্ট অল্প 1 ফোঁটা 2 ফোঁটা ব্লাড দিলেও সেখান থেকেও রেফারেন্স স্যাম্পল হিসেবে কালেকশন করা হয়। এটা একটু ইজি আর কি। ব্লাড অনেক সময় ব্লাড দিতে চায় না বা ভয় পায়, তাদের ক্ষেত্রে সাধারণত এইভাবে ব্লাডটা কালেকশন করা হয়। বাক্কাল সেল নেওয়া হয়, তোর মধ্যে আমাদের যে গালের যে ভিতরের যে লালা অংশটুকু, এটাকে বাক্কাল সেল বলে, এটা থেকেও সাধারণত স্যাম্পল নেওয়া হয়। এবং আপনার বাক্কাল সেল আর ব্লাড সেলগুলো একটু পার্থক্য আছে। ব্লাড সেলগুলো আমরা বছর খানিকের মধ্যে ব্লাড সেলগুলো নষ্ট হয়ে যায় আপনার ফ্রিজার করার পর, এটা আমরা দেখছি। এবং 3 মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি ব্লাড গ্রহণ করে 3 মাসের মধ্যে যদি আমরা তার থেকে ব্লাড নিয়ে ডিএনএ প্রোফাইলিং করি, অনেক সময় মিক্স প্রোফাইল আসতে পারে। কারণ আপনি যার ব্লাড নিচ্ছেন, হ্যাঁ, ডোনারেরও প্রোফাইল চলে আসতে পারে। এই জন্য সাধারণত ব্লাড কালেকশনের সময় জিজ্ঞেস করা হয় যে সে 3 মাসের মধ্যে কোনো ধরনের ব্লাড দিচ্ছে কিনা। তবে সবচেয়ে সেফ হচ্ছে বাক্কাল সোয়াবটা নেওয়া। এটাতে কোনো ধরনের এই সমস্যা হয় না, আর এটা দীর্ঘদিন প্রিজার্ভ থাকে। আপনার এটা যদি নেওয়ার পরে একটু শুকে ঠিক মতো রেপিড করে রাখা যায়, এটা দীর্ঘদিন ঠিক থাকে। এয়ার স্যাম্পলের ক্ষেত্রে আপনার বুট সহ কালেক্ট করতে হয়, এটা একটু ঝামেলা বা টান দিয়ে ফেলতে হয়, এই জন্য বাক্কাল সোয়াবটা বেশি ইউজ করা হয়।
লাগবে আর কি। টিস্যু স্যাম্পলের মধ্যে সাধারণত আমরা শরীরের যে কোনো একটু টিস্যু কালেকশন করে এটা নর্মাল স্যালাইনে রাখতে হবে। নর্মাল স্যালাইন ছাড়া আপনার এটা কিছুদিন মধ্যে ফর্মালিয়েট দিলে আপনার ডিএনএ এর সাথে সে বাইন্ড করে ডিএনএ গুলো নষ্ট করে দেয়, যেন ফর্মালিয়েট ইউজ করা যাবে না, সবসময় নর্মাল স্যালাইন ইউজ করে নিষেধ। বোন স্যাম্পল সাধারণত মৃত ব্যক্তির ক্ষেত্রে আমরা বোন স্যাম্পল কালেকশন করি। সাধারণত ফিমার বা আপনার বড় যে হাড়ের অংশ, হাড়ের সব অংশ থেকে আপনি আবার মৃত ব্যক্তির ডিএনএ পাবেন না। মানুষের হাড়ের যে গভীরতম অংশগুলো আছে সেখানে ইনটেক সেল থাকে, সেগুলো 100-200 বছর পরও সেখান থেকে সেল পাওয়া যায়, সেই অংশগুলি থেকে আপনার ডিএনএ পাওয়া যায়। এটা লং বোনের কথা বলা হয়েছে। আর ডিএনএ বোনগুলোকে কোনো ব্লিচ করা যাবে না, এই যে ঘষা বা কোনো কিছু দিয়ে মৃত ব্যক্তির যে ইয়েগুলো সেলগুলো ওঠানোর জন্য ইয়ে করা, সেগুলো করা যাবে না, সেগুলো করলেও ডিএনএ নষ্ট হয়ে যাবে। আর মৃত ব্যক্তির ক্ষেত্রে আমরা টিটো ইউজ করি, মুলার টিক, আমাদের যে মুলার টিকগুলো আছে সেগুলো দীর্ঘ 300-400 বছর পর্যন্ত এখানে ডিএনএ আমাদের কিছু সেল থাকে যেগুলো কখনো নষ্ট হয় না, সেগুলো থেকেও আপনারা ডিএনএ কালেক্ট করা যায়। এগুলো বিভিন্ন কাইন্ডসের কিছু ছবি আপনাদের জন্য দেখাচ্ছি। এগুলো আমরা সোয়াবের মাধ্যমে কালেক্ট করে নিয়ে আসি, তারপরে ধীরে ধীরে এক্সট্রাকশন করা হয়। কিভাবে আপনি ইউজ করবেন, মানে যখনই স্যাম্পল কালেকশন হবে গ্লোভস ইউজ করতে হবে, হাতে মাস্ক ব্যবহার করতে হবে। এটা শুধু এটার ক্ষেত্রে না, যে কোনো আপনার ডায়াগনস্টিকে যখনই কাজ করবেন এগুলো সবগুলোই প্রপারলি মেনটেন করতে হবে, আদারওয়াইজ আপনার স্যাম্পল কন্টামিনেশন হবে, তখন আপনার দেখা যাবে যে যেটা টার্গেটেড স্যাম্পল ছিল সেটা সম্পূর্ণ একটা মিস হয়ে যাবে। অর্থাৎ কাইন্ডসের ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনি যদি ভুল করে আপনি পুরো স্যাম্পল দিয়ে ফেলেন, ওখানে ভোটার হিসেবে আপনার নিজের প্রোফাইল চলে আসবে, ঠিক আছে, আপনিও অপরাধী হতে পারেন। যে কাজ করবে তার সাবধান থাকবে। প্যাকেজিং কিভাবে করতে হবে এগুলো আমি একটু ইয়ে করে যাচ্ছি, জাস্ট একটু ছবিগুলো দেখেন আমরা কিভাবে প্যাকেজ করা হয়। মানে পলিথিনের মধ্যে এবং নিষেধ আপনার কাগজের প্যাকেটে করলে ভালো হয়, নাহলে হয়তো দেখা যায় যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল গ্রুপ হয়, এগুলো আপনার ডিএনএটা নষ্ট করতে পারে অনেক সময়। এগুলো টুকটাক বিভিন্ন অফিসিয়াল বিষয়, এগুলো আলোচনা করে স্টোরিং করতে হয়। -20 ডিগ্রিতে স্টোর করলে আপনার দীর্ঘদিন স্যাম্পলগুলো ইনটেক থাকে। আর যদি আপনি অল্প সময়ের মধ্যে কাজটা করতে চান, মাসখানেকের মধ্যে, তাহলে 4 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আইটেমগুলো আপনার যে প্রাইম মেমব্রেনসগুলো সেগুলো থেকে কাজ করলে আপনি ডিএনএ পাবেন, কিন্তু দীর্ঘদিন পরে আবার পাবেন না, এই জন্য -20টা বেটার আর কি। আচ্ছা, এটা একটা জাস্ট আমাদের ওয়ার্কফ্লো দেখাচ্ছি। প্রথমে ক্রাইম সিনটা সে স্যাম্পল কালেকশন করতেছে, ডিএনএ এভিডেন্স এগুলো, তারপরে আপনার ল্যাবরেটরিতে এক্সট্রাকশন করে কাগজে যেন ডিএনএ, তারপরে এক্সট্রাকশন হচ্ছে, হওয়ার পরে এটা অ্যানালাইসিস হচ্ছে, অ্যানালাইসিস হওয়ার পরে ডিএনএ প্রোফাইলিং হচ্ছে, হওয়ার পরে রিপোর্টটা কোর্টে দেওয়া হচ্ছে। কোর্টে যখন রিপোর্টটা প্রমাণিত হয় যে এই লোকই আসলে এটার আসামি বা ধৃত আসামি প্রমাণ হয় যে সেই আসলে অপরাধটা করছে, তখন তাকে কাস্টডি অথবা জেল জরিমানা করা হয়। 3 টাইপস অফ ডিএনএ টেস্টিং। আমরা সাধারণত 3 ধরনের ডিএনএ টেস্ট করে থাকি। একটা হচ্ছে অটোজোমাল ডিএনএ, অর্থাৎ আমাদের যে ক্রোমোজোমের যে অটোজোম অংশ আছে সেই অংশটুকু থেকেই সাধারণত আমরা মূল ডিএনএ টেস্টটা করে থাকি। এরপরে আমরা সাপোর্টিভ যদি আরো কিছু টেস্ট লাগে অনেক সময়, তখন আমরা ওয়াই ক্রোমোজোম অ্যানালাইসিস করি অথবা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অ্যানালাইসিস করি। আচ্ছা, এটা একটা আমাদের কেস স্টাডি অংশ আর কি। ধরেন আমরা যখন একটা স্যাম্পল রান দেওয়ার সময় একটা কিউসি বলেন বা কোয়ালিটি কন্ট্রোল বলেন বা যে কোনো একটা সিগনিফিকেন্ট একটা ইয়ে ব্যবহার করা হয়, যেটা সাপেক্ষে আপনার মেশিন রেজাল্টটা দিবে, এবং রেজাল্টটা দিলে আপনি এটার সাথে তুলনা করে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার রেজাল্ট ঠিক আছে। এটা হচ্ছে একটা লেগার। অর্থাৎ আমরা এই পর্যন্ত যেই একটা লোকাসের কথা বলছি এসটিআর মার্কারে,
যে দেখেন এখানে যে লোকাস গুলো আছে, এটা একটা লোকাস, এটা একটা লোকাস, প্রতিটা লোকাসের এখানে গবেষণা করার দেখা গেছে যে 8 থেকে 19 পর্যন্ত এই লোকাস গুলো সাধারণত বারে বারে রিপিট হয়। হ্যাঁ, আবার এই লোকাসে দেখা যাচ্ছে এই 24 থেকে 38 পর্যন্ত যে রিপিট গুলো আছে এগুলোই বারে বারে রিপিট হয়। এইভাবে বিভিন্ন এসটিআর মার্কারের বিভিন্ন লোকাসে আপনার রিপিটেশন গুলা ইনভেনশন করে সায়েন্টিস্টরা সেট করে দিচ্ছে যে মোটামুটি এগুলোর বাইরেও একটা মানুষের হইতে পারে। ধরেন বাংলাদেশের যে কোনো একজন মানুষের এখানে 19-এর পরে 20 একটা রিপিট থাকতে পারে, এগুলো এক্সেপশনাল আর কি। হ্যাঁ, তো সেটাও কিন্তু এটা সাপেক্ষে আপনার ডাটা সফটওয়্যার অ্যানালাইসিস করতে পারে। পজিশন নাম্বার, হ্যাঁ, পজিশন বিভিন্ন লোকাসের পজিশন নাম্বার। এন্ড 13 ফ্র্যাকশন গুলো যে আছে তাহলে সেটা কি পজিশন ইন্ডিকেট করতেছে নাকি? হ্যাঁ, পজিশন ইন্ডিকেট করতেছে। এগুলো খুব কম এই মানে 33 2 মানে দুইবার হইছে এরকম না না 32.2 আমি একটু আগে আপনাদেরকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমরা যখন রিপিট গুলো করি বা কিটটা ডিজাইন করা হয়, প্রতিটা কিটে 4টা বেস রিপিট করা হয়। কারণ এটিটি একটা লোকাস দিয়ে করা হয়, মার্কার, এরপর আবার এটিটি, আবার এটিটি, এইভাবে মনে করেন 3 বার 4 বার 5 বার সে রিপিট হচ্ছে। অনেক সময় দেখা যায় এটির জায়গায় এ টি হয়েছে আর পরের টিটা সে নাই আর কি রিপিটে, তখন ওইটা 13.3 হয়ে যাচ্ছে। বা 13 এ টির জায়গায় এ হচ্ছে আর টি হয় না, তখন 33.2 হচ্ছে, মানে আবার বাদ বাকি দুইটা বেস সে নেয়। এই জন্য আপনার ফ্র্যাকশনটা আসে। আমরা তাহলে কিট সিলেকশনের ক্ষেত্রে কিভাবে ক্রাইটেরিয়াগুলো মেইনটেইন করি? আমরা কি সব ধরনের কিট ইউজ করতে হবে যে কোনো ধরনের? কিটটা আসলে কি, যেটা আপনাদের সাথে একটু আলোচনা আগে বললাম যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সাধারণত বাজারে যে কিটগুলো আছে সেগুলাই আপনাকে মানে মেইনটেইন করলে ভালো হয়। কারণ আপনার যে রেজাল্টটা সেটা হচ্ছে ডিএনএ প্রোফাইলিংটা যদি কোন দেশের লোকাসের সাথে ম্যাচ করে, তখন এই রিপোর্টটা যখন আপনি অন্য দেশে পাঠাবেন সে বুঝতে পারবে যে আপনার লোকাস এটা আছে, সে মানে তার মতো করে সে রিপোর্টটা ডিজাইন করতে পারবে। কারণ আমাদের বাংলাদেশের জন্য ধরেন মালয়েশিয়া মারা গেছে, এখন তার যে ডিএনএ প্রোফাইলটা যেটা আমার কাছে থাকে, আমি যদি ইন্টারন্যাশনাল একটা কিট ইউজ করি তারও যদি ওই কিট ইউজ করে একই লোকাসের একই ধরনের রিপিট সংখ্যা পাবে বা একই ধরনের প্রোফাইল পাবে। আর আমি এমন একটা কিট আমার এখানে ডিজাইন করলাম যেটা ইন্টারন্যাশনালি চলে না বা ইন্ট্রোডিউস করা হয় না, তখন দেখা যাবে যে আমি যে রিপোর্টটা দিছি সেই রিপোর্টটার সাথে মিলবে না। কখন মিলবে? ধর আমি 20টা লোকাস ইউজ করতেছি, তার মধ্যে 10টা হচ্ছে কমন লোকাস, যেটা ধরেন সারা বিশ্বের মানুষ ব্যবহার করে, যেটা পরিচয়ের কথা বললাম যে পরিচয়টা হচ্ছে আপনি 13টা লোকাস, এই 13টা লোকাসকে সবাই রেখে কেউ 20টা করতেছে, কেউ 25টা করতেছে, কেউ 40টা করতেছে, ওই 13টা আপনাকে রাখতে হবে। মিনিমাম 16টা, যেমন প্রোমেগার যে কিটটা আছে সেটাতে সাধারণত 16টা রাখছে তারা, পাওয়ার প্লেস ফুংশন বলা হয়। প্রোমেগা খুব পৃথিবীর বিখ্যাত যাদের কিট ফরেনসিক ইউজ করা হয়। প্রোমেগার আপনার ডায়াগনস্টিকের অনেক কিট আছে। তো এই জন্য আপনার যে প্রশ্নটা ছিল যে আপনি ইচ্ছা করলেই একটা কিট ইউজ করলে এটা আসলে গ্রহণযোগ্যতা পাবে না। আপনার রেজাল্ট ঠিক থাকবে, আপনার হয়তো ওই কিটটা বিভিন্ন ভাবে পরীক্ষা করে ভ্যালিডেশন করে ওকে করতে পারেন, কিন্তু আসলে আপনার জেনারেশনের জন্য এটা আছে। যেমন চাইনিজরা কিন্তু আবার যে কিট ইউজ করে, চাইনিজরা কিন্তু আবার কোন ধরনের আমেরিকান যে এফবিআই যে পুলিশ লোকাসগুলো আছে তারা ইউজ করে না, একদম তারা তাদের পপুলেশনের জন্য যেগুলো আছে এগুলো ইউজ করে। তাহলে এটা হচ্ছে একটা লেডার যেটা সাপেক্ষে আপনার মেশিন আপনাকে আপনি যে স্যাম্পলগুলো রান দিবেন সেগুলার রেজাল্ট সে দিবে আর কি, বা আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনার যে লুকাস এবং এলিগুলার নাম্বার ঠিক আছে কিনা। আচ্ছা, এটা একটু পরে আমি আসতেছি। এখানে আপনার একটা ডিএনএ প্রোফাইল এবং এলিস পসিবল, যেটা আমি একটু আগে বললাম যে এই অর্থাৎ ধরেন প্রথম যে লোকাসটা, এই লোকাসে 8 থেকে 19 পর্যন্ত আমার পরপর সিকোয়েন্স আছে যেগুলো রিপিট হইতে পারে পপুলেশনের মধ্যে, যে কোনো পপুলেশনের মধ্যে। সেটাই এখানে পরের স্লাইডে দেখাচ্ছি যে প্রতিটা লোকাসে আপনার
কি পরিমাণ রিপিটেশন থাকতে পারে। হ্যাঁ, এই লিস্ট থাকতে পারে। যেমন আমি একটা প্রোফাইল পাচ্ছি 12টা, এটা এই যে 12 এবং 19-এর মধ্যে তার প্রতিটা যে কোনো পপুলেশনের মধ্যে ওই লুকাসে এই লুকাসে 12 থেকে 19 বার রিপিট হতে পারে। অথবা যদি খুব বেশি হয়, এক্সেপশন হতে হয়তো 11 থাকতে পারে, 12-র আগে 11 হতে পারে, এই 11 হতে পারে, অথবা 19-এর পর 20, 21 হতে পারে। এর বেশি সাধারণত হয় না। এটা বিভিন্নভাবে স্টাডি করে ডাটা অ্যানালাইসিস করে এই লুকাসগুলো সিলেক্ট করা হচ্ছে। প্যারেন্টেজ টেস্টিং, সাধারণত আপনার এই টেস্টটা আমাদের কাছে যে স্যাম্পলগুলো আসে তার মধ্যে 50% প্যারেন্টেজ টেস্ট, অর্থাৎ পিতৃত্ব নির্ণয়। অনেক সময় হচ্ছে যে ইলিগাল বিভিন্ন রিলেশনের মাধ্যমে যে বাচ্চা আসে সেগুলোর ক্ষেত্রে ফাদার অনেক সময় পিতৃত্ব নিতে চায় না, তখন এটা জন্য ডিএনএ টেস্ট আদালত প্রোভাইড করে, তখন ডিএনএ টেস্ট করা হয়। মানুষের যখন একটা ফাদার এবং মাদার যখন জাইগোট তৈরি হয় বা একজন চিল্ড্রেনের প্রথম সেলটা তৈরি হয়, তখন আপনার মায়ের দেহ থেকে অর্ধেক ক্রোমোজোম আসে, ফাদারের দেহ থেকে অর্ধেক ক্রোমোজোম আসে, তখন একটা ফুল 23 জোড়া বা একটা ফুল ক্রোমোজোম তৈরি হয়। অর্থাৎ আমরা যখনই আমাদের বডির যে কোনো অংশের সেল থেকে ডিএনএ টেস্ট করবো, অর্ধেক ফাদারের কাছ থেকে ক্রোমোজোম আসবে, অর্ধেক মায়ের কাছ থেকে ক্রোমোজোম আসবে। এই জন্য আমরা যেখান থেকেই করবো একই ধরনের প্রোফাইল পাবো। এই জন্য আপনার যে বেবি বা শিশু আপনার অর্ধেক মার্কার মায়ের সাথে মিল থাকবে প্রতিটা লোকাসে, অর্ধেক লোকাস মায়ের বাবার সাথে মিল থাকবে। এখানে একটা কেস স্টাডি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে প্যাটার্নিটি টেস্টিং এর ক্ষেত্রে প্রথম স্যাম্পলটা হচ্ছে ফাদারের স্যাম্পল। একটু ভালো করে খেয়াল করেন, এখানে আমি 4টা লোকাস দেখাচ্ছি। হ্যাঁ, এই 4টা লোকাস, 4টা লোকাসের ফাদারের এখানে আসছে 10 এবং 15 এই লোকাসে, আর মায়ের আছে কত, এই দ্বিতীয় স্যাম্পলটা মায়ের 16। হ্যাঁ, এই লোকাসে। আর একই লোকাসে বেবির আছে হচ্ছে 10 এবং 16, অর্থাৎ 10 এখানে বেবির যে দুটা লোকাসে যে দুটো এলিজ আছে, একটা এলিজ মায়ের কাছ থেকে পেয়েছে, একটা বাবার কাছ থেকে পেয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা বাবার কাছ থেকে কোনটা মায়ের কাছ থেকে? এই যে দেখেন ফাদারের এখানে 10 আছে, 10টা সে বাবার কাছ থেকে পাইছে, আর এখানে দেখেন 16 আছে, 16টা সে মায়ের কাছ থেকে পাইছে। 15 কিন্তু বাবারটা আসে না, অর্থাৎ বাবার একটা আছে, মায়েরও একটা আছে। এখানে কিন্তু 16 একটা দেখাচ্ছে আর কোনো এলিল দেখাচ্ছে না। বেসিক্যালি কিন্তু এখানে একটা এলিল না, দুইটা এলিল, 16 দুইটা হওয়াতে আপনার মাস্কিং হয়ে গেছে, আর একটা 16 দেখাচ্ছে না, আর একটা 16 বাবার কাছ থেকে পাইছে। তো মায়ের থেকে সে 16 পাইছে, এটা কেন আমরা কনফার্ম হবে? কারণ 10টা সে ফাদারের কাছ থেকে পেয়েছে, কারণ যে কোনো একটা বাবার কাছ থেকে আসবে, একটা মায়ের কাছ থেকে আসবে। এরকম ধরেন 29, 32.2, 29, 31.2, এখানে 31.2 আছে, 32.2 আছে। হ্যাঁ, 31.2টা সে মায়ের কাছ থেকে পাইছে, 32.2টা সে ফাদারের কাছ থেকে পাইছে। এরকম ধরেন এখানে 8 এবং 11 আছে, 8টা সে তাহলে এই 8টা সে কাছ থেকে পাইছে, ফাদার থেকে পাইছে, কারণ এই 11টা মায়ের কাছ থেকে আসছে। এইভাবে আর কি আমরা 13টা লোকাস আমরা আলাদাভাবে দেখি আমরা আইডেন্টিফাই করতে পারি যে ওই 13টা লোকাস করার পরে পৃথিবীতে যে পরিমাণ জনসংখ্যা আছে সেই পরিমাণ জনসংখ্যার সাথে আপনার এক ধরনের সফটওয়্যার তৈরি করা হচ্ছে বা ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল থিওরি আছে কিছু, ওইটা দিয়ে আপনি যদি পারমুটেশন কম্বিনেশন ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করেন, তাহলে পৃথিবীতে যে পরিমাণ জনসংখ্যা আছে এর আগে যতটুকু ছিল, ভবিষ্যতে আমরা অ্যাপ্রক্সিমেট ধরতে পারি তার আলোকে ওই ব্যক্তি একজনই হবে ওই প্রোফাইলে, আর কেউ হবে না। এই জন্য মিনিমাম 13টা ইউজ করা হয় লোকাস। কিন্তু আমি যদি ধরেন একটা লোকাস ইউজ করতাম, এখানে একটাই লোকাস, তা এইটা তো ধরেন আপনার আমার অনেকের সাথে এই লোকাসটা কমন পড়বে, আবার যখন এটা লোকাস করবো তখন দেখবেন কমনের পরিমাণ দুইটা একই রকম কমে যাচ্ছে, যখন 3টা ইউজ করবো তখন আরো কমে যাচ্ছে। এরকম যত বেশি লোকাস আপনি ইউজ করবেন তত মানুষের সাথে মানুষের ডিফারেন্স তৈরি করে। এখানে দেখেন মায়ের প্রোফাইল, চাইল্ডের প্রোফাইল, মানে একটু আগে যেটা আলোচনা করা হলুদ কালারের গুলো হচ্ছে ফাদারের, মায়েরটা হচ্ছে ব্লু। দেখেন প্রত্যেকটা লোকাসে শেয়ার করছে হলুদ এবং সবুজ। দেখেন আমি সবুজগুলো ডিলিট করে দিলাম, অর্থাৎ হলুদ
থেকে প্রতিটা লোক আছে সে একটা করে শেয়ার করছে সবার কাছে। আর এখানে যে অ্যামিনো ইয়েটা আছে, মার্কারটা আছে, এটা হচ্ছে আপনার সেক্স ক্রোমোজোম। আমরা যখনই একটা কিনতে যখন নাম দিব তখন এটার সাথে সাথে সেক্স ক্রোমোজোমটাও দেখাবে, অর্থাৎ এটা ছেলে না মেয়ে সেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, প্যাটার্নিটি একটু আগে দেখছেন যেটা সেটা হচ্ছে ইনক্লুশন, আর এটা এক্সক্লুশন, অর্থাৎ এই মানে প্রত্যেকটা মানে ম্যাচ যেটা করবেন সেটা আর কি। এটা একটা রেপ কেসের ঘটনা। দেখেন রেপ কেসের ক্ষেত্রে আমরা কিভাবে এই প্র্যাকটিস করি আর কি। উপরেটা যেটা একটু আগে আপনাদেরকে দেখাইছি যে আমাদের লেডার, হ্যাঁ, এই লোকাসে 8 থেকে 19 পর্যন্ত আপনার স্টিয়ার লোকাস দেওয়া আছে, এলিন দেওয়া আছে। এখানে 24 থেকে 38 পর্যন্ত এইভাবে দেওয়া আছে। তো দেখেন এখানে আমরা লেডারের সাপেক্ষে এটা একটা আসামির স্যাম্পল। আসামি দেখেন প্রোফাইলটা পাইছি, এই 4টা লোকাসে এই কটা এলিন পেয়েছি। এখন আমি ঘটনাস্থল থেকে ভেজাল সব পুলিশ ল্যাবকে দিচ্ছে টেস্ট করার জন্য। তো ভেজাল সব থেকে আমরা যে প্রোফাইলটা পাইছি এটা দেখেন হুবহু সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ অন্যান্য সব লোকাসগুলো যদি আমি 16টা লোকাস দেখাই একই রকমই থাকে, আমি শুধু একটা গায়ের 4টা লোকাস দেখাই, হ্যাঁ, একদম হুবহু একই প্রোফাইল আসছে। তার মানে কি এই প্রোফাইলটা থেকে যে সিমের অংশ থেকে আমি যেই প্রোফাইলটা পেলাম এটা আসামির সাথে ম্যাচ করতে, অর্থাৎ এই আসামি এই মানে ভিকটিমকে রেপ করছে। আচ্ছা, ওয়াই ক্রোমোজোম হচ্ছে অনেক সময় আমরা মিক্স প্রোফাইল পাই বা দুই একটা এলিল ড্রপ আউট হয়, হ্যাঁ, তখন হয় কি আমরা অটোজোম থেকে কনফার্ম হতে পারি না যে আসলে এই প্রোফাইলটি আসামি বা অমুক ব্যক্তি, তখন আমরা ওয়াই ক্রোমোজোমটা দেখি। ওয়াই ক্রোমোজোমটার আরো সুবিধা দিক হচ্ছে যে ওয়াই ক্রোমোজোম হলো আপনার আমাদের অটোজোমের মতোই আপনার বিভিন্ন লোকাসে বিভিন্ন ধরনের রিপিটেশন আছে। আর ওয়াই ক্রোমোজোম সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একই ধরনের প্যাটার্নিটি লাইন, অর্থাৎ দাদা, তার আগের দাদা, বাবা বা নিজের ছেলে, মেয়ে, ছেলেদের যে লাইনটা সবার একই রকম ওয়াই ক্রোমোজোম থাকে, একদম ইনটেক। অর্থাৎ যখন আমাদের জাইগোট তৈরি হয়, ক্রসিং ওভার হয়, তখন ওয়াই ক্রোমোজোমের যে অংশটুকু আছে একটা অংশ একদম ইনটেক জেনারেশন টু জেনারেশন পাস হয়। এখানে কোনো ধরনের আপনার রিকগনিশন হয় না কোন বংশ থেকে আসছে এটা বের করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে ইনটেক অংশটুকু আছে ওইটার মধ্যে ম্যান টু ম্যান ভেরিয়েশন করতেছে, একই বংশের সাথে মিল করবে আবার অন্য বংশের সাথে মিল থাকবে না। এটার মাধ্যমে আমরা ওয়াই ক্রোমোজোমটা দেখি। ওয়াই ক্রোমোজোমের একটা ডিসক্রিমিনেশন রেট হচ্ছে অটোজোমের থেকে। অটোজোমে যেহেতু দুইটা লোকাস, আমরা একটা লোকাসে দুইটা এলিল থাকে, এখানে একটা লোকাসে সিঙ্গেল এলিল থাকে, যেহেতু সে বাবার কাছ থেকে একটাই পায় ক্রোমোজোম, এই জন্য ওয়াই সবসময় একটা থাকে। আর মেয়েদের ক্ষেত্রে তো ওয়াই থাকবে না, তো এই জন্য আপনার এখানে ডিসক্রিমিনেশন রেটটা একটু কম অটোজোমের থেকে। এটা একটা ওয়াই ক্রোমোজোমের একটা তেরোটা লোক আছে, ওয়াইটা দেখাচ্ছে ছবি। ওয়াইয়ের এই কয়টা লোকাস সাধারণত হিসেবে ব্যবহার করা হয়। আপনি এখানে একটা কেস স্টাডি দেখেন যে উপরেটা হচ্ছে ওই আগের মতো অটোজোমের মতোই, এখানে একটা লেডার ইউজ করা হয়। হ্যাঁ, এখানে যে ইয়াটা আছে, লোকাসটা আছে, এই লোকাসের 13 থেকে 18, এই লোকাসের 10 থেকে 15, হ্যাঁ, এইভাবে বিভিন্ন লোকাসের এইগুলা ডিটেক্ট করা আছে। তো এখানে দেখেন এটা হচ্ছে আসামির প্রোফাইল, হ্যাঁ। তারপরটা দেখেন যে সেলরের প্রোফাইল, অর্থাৎ ভিকটিমের কাছ থেকে যে সেলরটা পাওয়া গেছে, এটা হচ্ছে ভিকটিমের যে টাইসের যে প্রোফাইল সেটা। তো দেখেন এখানে আসামির যে 16, 13, 23, 28 আসছে, তারও একটা হুবহু মিলে যাচ্ছে সেলরের, আবার এটা টাইসেরও মিলে যাচ্ছে, অর্থাৎ এই আসামি অর্থাৎ এখানে সিমেন্ট ডোনেট করছে, অর্থাৎ সেই ঘটনাস্থলের সাথে জড়িত। এটা যে পিক বড় কমাসে কি কনসেন্ট্রেশন হয় আপনার ঘটনাস্থলে যে থেকে যে স্যাম্পলগুলো কালেকশন করা হয়, অনেক সময় সেগুলো একটু ডিগ্রেড হয়ে যায়, একটু নেচারটা নষ্ট হয়ে যায়, পরিমাণ কম থাকে। পুলিশ নিজের কাছে হয়তো অনেকদিন রেখে দেয়, পরে স্যাম্পলগুলো দেয়, অনেক সময় একটু ডিনেচার হয়ে যায়। বা কিন্তু এসটিএম মার্কার আপনি ইউজ করাতে আপনার এখানে বেসের সংখ্যা কম, তো সে সহজে বাইন্ড করতে পারে। আর যদি আমি বড় ধরনের
সিকোয়েন্সিং ইউজ করতাম, তখন দেখা যায় যে সে মিস করতো, এত বড় ডিএনএটা আমার ইনটেক্ট থাকতো না। তো ডিএনএ যে অংশগুলো আমার ইনটেক্ট থাকতে পারে এটা আলাদা করে বের করা হয়েছে এবং ওইভাবেই এসটিএম মার্কারগুলো ডিজাইন করা হয়েছে। ওইটাতে কনসেন্ট্রেশন বেশি, এটা তো কম। যদি কনসেন্ট্রেশন স্বাভাবিক থাকতো তাহলে পিকগুলা মোটামুটি একই রকম আসতো। অ্যাডভান্টেজ হচ্ছে আপনার একটু আগে যেগুলো আলোচনা করছি সেগুলো আর কি, প্যাটার্নাল লিনেজ এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে হচ্ছে ওয়াই ক্রোমোজোমের ঠিক বিপরীত, অর্থাৎ আমাদের যে মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএটা থাকে সেই ডিএনএর একটা অংশ মায়ের যে বংশ থাকে, মা, মেয়ে বা নানি একই ধরনের আপনার ডিএনএ সিকোয়েন্স তারা একটা নির্দিষ্ট রিজিয়নে ইনটেক ফলো করে, এটা কখনো আপনার বিচ্যুত হয় না মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ওই অংশটুকু। এবং ওই অংশটুকু ওই মাইটোকন্ড্রিয়াল ডিএনএর একটা অংশ আছে, দুটো অংশ আছে যেটা হাইপার ভেরিয়েবল বলা হয়, হাইপার ভেরিয়েবল 1, হাইপার ভেরিয়েবল 2। ওই দুটো লোকাসে সাধারণত ফিমেল টু ফিমেল ভেরি করে, ওটা দিয়ে প্রতিটা ব্যক্তিকে অন্য বংশের আলাদা করা যায়। আবার একই বংশের ক্ষেত্রে একই রকমই আসবে। প্যাটার্নাল লাইনেজ হিসেবে ব্যবহার করে যে আপনারা যে এখানে দেখাচ্ছে যে হাইপার ভেরিয়েবল 1 এবং হাইপার ভেরিয়েবল 2, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ালের যে এই অংশটুকু ক্রোমোজোমের আছে এবং এই অংশটুকু আছে এটা আপনার ভেরি করে আর কি এবং ইনটেক্ট থাকে, এটাই আপনার টোটাল ডিএনএ সিকোয়েন্স। আর এটা আপনার একটা সুবিধা হচ্ছে যে একটা স্যাম্পল যত নষ্ট দেখা যায় খুবই নষ্ট হয়ে গেছে, ডিএনএ গুলো একদম ডিগ্রেডেড হয়ে গেছে, অটোজোমের এরিয়া পাচ্ছেন না, প্রোফাইল পাচ্ছেন না, তখন আপনার মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা এখানে পাওয়ার সম্ভাবনা থাকে। তখন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দিয়ে অনেক সময় ফাইন্ড আউট করা যায় যে আসলে এখানে কে ছিল। স্টেয়ার পিকচার এগুলা আসলে বেশি আমার করতে চাচ্ছি না, এগুলো একটু জটিল বিষয়। সেটা হচ্ছে যে অনেক সময় গ্রুপ রেপ হয় বা একটা স্যাম্পলের মধ্যে আপনার একাধিক লোকের স্যাম্পল থাকতে পারে। দেখা যাবে যে পুলিশ জানে না যে স্যাম্পল কিভাবে কালেকশন করতে হয়, সে যে ঘটনাস্থল থেকে যে ছুরিটা উদ্ধার করলো, দেখা যাবে সে ঘর্মাক্ত হাত দিয়ে সেও এটা ধরছে, তখন তার খামির থেকে যে ডিএনএটা আছে সেটা ওখানে লেখা যাচ্ছে। তো দেখা যাবে যে আমি এখানে দুজন ব্যক্তির একটা আইটেম থেকেই প্রভাব পাচ্ছি। তো এগুলো মিক্সচার ডিএনএ বলে আর কি। তো মিক্সচার ডিএনএ অ্যানালাইসিসটা একটু কঠিন, এটা হচ্ছে যারা কাজ করে তাদের ক্ষেত্রে তারা এটা অ্যানালাইসিসটা ভালো পারে। এটার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারও আছে বাজারে, সেগুলো হেল্প করে আর কি। এতে দেখেন এখানে এই লুকাসটা, এখানে আপনার 3টা এলিল দেখাচ্ছে, অর্থাৎ এখানে দুজন ব্যক্তি আছে। কিভাবে বুঝলাম? ধরেন এখানে যে কোনো একটা মাস্কিং করছে, হয়তো 17 আছে অথবা 16 আছে, মানে 4টা এলিল আছে আর কি। এখানে তার 4টা এলিল বা 3টা এলিল মানে হচ্ছে এখানে দুজন ব্যক্তি। আবার এই লোকাসটাও দেখেন, এখানে দুজন ব্যক্তি একদম কনফার্ম বোঝা যাচ্ছে এই লোকাসটাতে। তো এখানে দুটা লোক, এই যে এখানে দুটা এলিল, আর এখানে যে দুটা দেখতেছেন দুটোই কিন্তু দুই ব্যক্তির একই ধরনের এলিল, এই জন্য দুটা এলিল দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মিক্সচার অ্যানালাইসিস। আচ্ছা, ডিফারেন্সিয়েট করতেছি হচ্ছে আপনি দেখেন এটা হচ্ছে 3টা এটি দেখায়। সাধারণত আমাদের প্রতিটা লোক আছে 2টা দেখাবে সিঙ্গেল ব্যক্তি হলে, তাই না? আর একাধিক ব্যক্তি হলে 3টা বা 4টা দেখাবে, মানে 3টা দেখালেও বোঝা যাবে যে দ্বিতীয় একজন ব্যক্তি আছে। যেমন এখানে 3টা দেখাচ্ছে, অর্থাৎ ধরেন 15-16 প্রথম ব্যক্তি, 17টা যেটা পাওয়া গেছে সেটা হয়তো 17 আরেকজন ব্যক্তিকে করতেছে। এখানেও দেখেন 4টা দেখাচ্ছে, এখানে 3টা, অর্থাৎ এখানে যেগুলো একটা কমন 10 অথবা 11 যেকোনো একজন ব্যক্তি ডাবল আছে, এখানেও 3টা। আবার এখানে দেখেন 2টা, এখানে সিঙ্গেল মনে হচ্ছে কিন্তু আপনার এখানে একই দুজন ব্যক্তিরই একই লোক আছে, একই রকম মিলে, এজন্য এখানে একই রকম। এগুলো আর কি মিক্সচার অ্যানালাইসিস, এগুলা আসলে আপনাদের জন্য বেশি হয়ে যাবে যেগুলো ট্যালাসিমিয়ার কোর্স করবেন আপনারা। এটা ওইভাবেই দেখলাম যে 4P ইকুয়াল রিপিটেশন। কিছু সেভারাল ইন্টারেস্টিং কেস আপনাদের সাথে শেয়ার করব, আপনার যেগুলা আলোচনা করলে আপনারা খুব ভালো আইডিয়া পাবেন
যে এটা হচ্ছে প্রথমে আমি কিছু ইন্টারন্যাশনাল কেস স্টাডি বলি। এটা হচ্ছে প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম ডিএনএ টেস্টের মাধ্যমে যে ফাইন্ডিংস আসছে, এটা প্রথম ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে এই কেসটা। এই ব্যক্তি আপনার দুইটা মার্ডার করছে, দুইটা রেপ করছে, একই মানে দুইবারে দুইটা করছে। হ্যাঁ, করার পরে আপনার ইংল্যান্ডের ক্ষেত্রে একটা রেজিস্ট্রেশনের ঘটনা। তো কোনো আসামিকে ট্রেস করা যাচ্ছে না আসলে এই দুইটা মেয়েকে আসলে কে কারা রেপ করছে বা কারা কোন জায়গায়। তখন ওই এলাকার লেস্টারশায়ারে প্রায় যাদেরকে সন্দেহজনক ছিল তাদের 500 জন লোকের থেকে ডিএনএ স্যাম্পল পাচ্ছে। হ্যাঁ, 500 জন লোককে সন্দেহ করা হচ্ছে। ওই 500 জন লোকের ডিএনএ 500 or 5000 সরি 5000 তো তখন কারোর সাথে ম্যাচ করতেছিল। তো ফাইনালি আপনার আচ্ছা এটা উঠানো হয়। তখন ওই ব্যক্তি আরেকটা এলাকায় আরেকটা রেপ এবং সে মার্ডার করছে। করার পরে তখন ওখান থেকে যে ডিএনএ এভিডেন্সটা পাওয়া গেছে সেটা সাথে এবং ওই লোকটাকে ওখানে ধরা হয়েছে যে সে ধরা পড়ছে। তখন তার যে ডিএনএ প্রোফাইলটা পাওয়া গেছে, তখন দেখা গেছে যে ডাটাবেজে সার্চ দেওয়ার পরে এই দুটো মেয়ের ক্ষেত্রে যাদের ডিএনএ এভিডেন্স পাওয়া গেছিল তার সাথে ম্যাচ করছে। অর্থাৎ এই ব্যক্তি এই দুটো মেয়ের রেপ এবং মার্ডার কেসের ক্ষেত্রে ইনভলভ ছিল এবং সে পরবর্তীতে স্বীকার করছে। সে যখন একটা মেয়েকে রেপ এবং মার্ডার করে সে দীর্ঘদিন ওই মেয়েটাকে পর্যবেক্ষণে রাখে, সে তো সিনিয়র ক্লিয়ার আর কি। তো তাকে এবং ওই সমস্ত মেয়েদেরকে সে টার্গেট করতো যারা একা থাকতো। অনেক সময় স্টুডেন্টরা সাধারণত পড়াশোনা করে বা বাবা মা থেকে একটু দূরে থাকে, তখন সে তাদেরকে অ্যাটাক করতো এবং এই ঘটনাগুলো ঘটাইতো। তো এই একটা মার্ডারের ক্ষেত্রে সে কিছুক্ষণ ওই বাসায় ছিল, প্রায় ঘন্টা 2। ওই বাসা অনেক কিছু মালামাল ছিল, সেগুলা নিয়ে যাবে আর কি। নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু সময় লাগছে, ফ্রিজ থেকে ক্যান বের করে একটা ক্যান খাইছিল। ওই ক্যানের মধ্যে তার ডিএনএটা লেগে গেছিল, বাক্কাল সোয়াবের যে সোয়াবটা। ওইখান থেকে আইডেন্টিফিকেশন করে ওই আইটেম থেকে একটা ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে। আর তাকে যখন আরেকটা মামলা গ্রেপ্তার করা হয়েছে হাতের মধ্যে, তখন তার যে ডিএনএ প্রোফাইলটা আসছে ডাটাবেজের সাথে এই ডিএনএ প্রোফাইলটা ম্যাচ করছে, তখন বোঝা গেছে যে আসলে এই ব্যক্তি এই দুটার ক্ষেত্রেও জড়িত আর কি। এটা হচ্ছে প্রথম ডিএনএ। এই দুটো মেয়েকে প্রথমবার সে ইয়ে করছিল। তার আপনার ডাবল লাইফ সেন্টেন্স হয়েছে আর কি শাস্তি হিসেবে। মানে তার মামলা ছিল একটা, ওইটা ধরতে যায় এই দুটো বেরিয়ে আসছে। আচ্ছা, এটা ওই যে স্যার বলছিলেন যে ক্লিনটন কেসে বেশ খুবই রিমার্কেবল ছিল। এটা সলভ বাই দিস ক্লিনটন আপনার যখন প্রেসিডেন্ট ছিলেন 1998-এ, তখন তার বিরুদ্ধে একটা এলিগেশন আছে তার অফিসের এবং সেক্রেটারি যে তার সাথে তার ইলিগাল রিলেশনশিপ ছিল। তখন বিল ক্লিনটন এটা অস্বীকার করছে। আমেরিকার হচ্ছে আপনার আইনে বলা আছে যে যারা দেশের প্রেসিডেন্ট হবে তারা কোনো ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যাইতে পারবে না। যদি যায় তাহলে তাদের প্রেসিডেন্ট হিসেবে তারা অযোগ্য হবে আর কি। তো ওই প্রেসিডেন্ট চলাকালীন থাকা অবস্থায় তার অফিস সেক্রেটারি একজন তার বিরুদ্ধে এলিগেশন আনছে। আনার পরে সে নাম হচ্ছে মনিকা। তো উনি যখন ক্লিনটনের সাথে ডেটে যান তখন তার একটা ব্লু কালারের ড্রেস ছিল, পরে যায়। ওই ড্রেসটা সে সংরক্ষণ করছে। সেই ড্রেসটা সে জানতো যে ডিএনএ টেস্ট সে জানতো এখান থেকে প্রোফাইলিং করলে ডিএনএ টেস্ট হবে। তখন এটা পুলিশের কাছে এভিডেন্স হিসেবে দেওয়া হয়। তখন ডিএনএ টেস্ট করলে এই আপনার সিমেন্ট ফ্র্যাকশন থেকে এই একটা প্রোফাইল পাওয়া যায় এবং পরবর্তীতে পুলিশ ডিএনএ থেকে স্যাম্পল ব্লাড নিয়ে তার প্রোফাইল করে দেখা গেছে দুটো একই প্রোফাইল। তখন বিল ক্লিনটনকে ইমপিচমেন্টের জন্য সংসদে দেওয়া হয় তাদের সিনেটে, কিন্তু লাকিলি সে বেশি ভোট পায় আর কি, যার কারণে তার প্রেসিডেন্সি টিকে যায়। নর্মালি সাধারণত আপনার এই ধরনের কেসের ক্ষেত্রে টিকে না। তো ক্লিনটনের ক্ষেত্রেও তো কিছু এক্সট্রা ক্যারিজমেটিক ইয়ে ছিল, ওই সময় সে খুব জনপ্রিয় ছিল, এই জন্য হয়তো তার ইয়েরা তাকে ই করছে আর কি, রাখছে আর কি। জি জি জি, এটা একটা আরেকটা হিস্টোরিক্যাল কেস। আমেরিকার টমাস জেফারসন 1801 থেকে 1809 সালের এটা ঘটনা।
উনি ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আর কি, টমাস জেফারসন। উনিও আমেরিকার ইতিহাসে খুব বিখ্যাত একজন প্রেসিডেন্ট। আর সেলি হেমিংস, সে ছিল একজন কৃষ্ণাঙ্গ, তখন তো দাসরা ছিল অনেক অ্যাভেলেবল। তো তার বাড়িতে ইয়েতেই সে একজন ইয়ে হিসেবে ছিল, এমপ্লয়ি হিসেবে ছিল। তো ওনার যখন একটা ওনার নিজেরও ফ্যামিলি ছিল, তো ফ্যামিলি থাকলেও তার একটা সন্তানকে, মানে সেলি হেমিংস এর একটা সন্তানকে জেফারসনের চেহারার সাথে অনেক মিল ছিল, কিন্তু ওই সময় তো ডিএনএ টেস্ট ছিল না। তো এখন অনেকেই বলা বলি করতো এটা জেফারসনের সন্তান, কিন্তু এটা মিলানোর কোনো ইয়ে ছিল না, কারণ এটা কখনো সেলি হেমিংস স্বীকার করে নেয়। তো পরবর্তীতে প্রায় 200 বছর পরে এই কেসটা ফাইন্ড আউট করা গেছে যে আসলে এটা থমাস জেফারসন এই বাচ্চাটার পিতা ছিল। সেটা করা হয়েছে ওয়াই ক্রোমোজোম ডিটেকশন করে, কারণ এখানে অটোজোম দিয়ে করা সম্ভব না, কারণ সব মানে মারা গেছে আর কি। এখন এত স্যাম্পল এত জেনারেশনে পাওয়া মুশকিল। ওয়াই ক্রোমোজোমটার মাধ্যমে আমি একটু যেটা আপনাদের সাথে আলোচনা করলাম যে প্যাটার্নাল হেরিটেজটা একদম ইনটেক চলে আসে আর কি। তো এখানে দেখেন গ্রাফটা আমি দেখাচ্ছি যে প্রেসিডেন্ট জেফারসনের সাথে সেলি হেমিংসের যে বাচ্চা থেকে হয় তার নাম এস্টন হেমিংস। হ্যাঁ, তার 5 জেনারেশন পরে জন উইকস জেফারসন, যাকে পরবর্তীতে 200 বছর পরে অর্থাৎ এই সময় সে ছিল আর কি, সে কিছুদিন আগে মারা গেছে আর কি, তার স্যাম্পল নেওয়া হয়। এবং আপনার দিকে মিসেস জেফারসনের একটাই সন্তান থেকে সে মারা যায়, অর্থাৎ প্রেসিডেন্টের মূল ছেলে একজনই থাকে, মারা যায়, এবং তার কোনো আর কোনো ইয়া থাকে না। সে মনে হয় অবিবাহিত ছিল বা অল্প বয়সে মারা গেছে, তার কোনো বংশধর ছিল না। কিন্তু টমাস জেফারসনের যে অন্যান্য ভাই ছিল তাদের একজনের স্যাম্পল 5 জেনারেশনের একজনের ইয়ে তথ্য পাওয়া যায়, যে ওই ডাটা পাওয়া যায় যে অমুকের ছিল জেফারসনের ভাই। তো দেখা গেছে যে জেফারসনের এই ভাইটার সাথে 6 জেনারেশন যে ভাইটা আছে তার সাথে জন উইকসের যে ওয়াই ক্রোমোজোম করা হয়, তখন দেখা যায় যে মিলে যায় আর কি। অর্থাৎ 200 বছর পর প্রমাণ হয় যে আসলে সেলি হেমিংসের ওই ছেলেটা জেফারসনের ছেলে ছিল। এটা একটা টেররিস্ট অ্যাটাক আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় একটা 9/11 আমরা জানি। তো ওয়াশিংটন ডিসিতে হয়। তো আপনার সেখান থেকে প্রায় নিউ ইয়র্কের ঘটনা 1946টা স্যাম্পল দেওয়া হয়, তার মধ্যে 1997 জন ভিকটিমকে আইডেন্টিফাই করা গেছে। তো এইগুলোর জন্য আলাদা একটা সফটওয়্যার আছে। এত হিউজ স্যাম্পল একসাথে অ্যানালাইসিস করা সিঙ্গেল প্রোটিন, এই আমাদের বাংলাদেশ যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটে তখন আমেরিকা আমাদেরকে টেকনিক্যাল হেল্প হিসেবে তাদের যে পরি সফটওয়্যারটা আমাদেরকে দিয়েছিল, আমরাও তখন ওই সফটওয়্যারটা ইউজ করে প্রায় 322 জন মৃতদেহের আইডেন্টিফিকেশন করে দিতে পারছি। আচ্ছা, এটা সাদ্দামের হোসেন, আপনার 2003 সালে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়, আর 2003 সালে তার 2টা ছেলেকে হত্যা করা হয়। হ্যাঁ, আমেরিকান সোলজাররা নিয়ে ইরাকে আসে, ইরাক ইনভেশনের পরে। তো সাদ্দাম হোসেন তারই মতো বেশ কিছু সাদ্দাম হোসেন প্লাস্টিক সার্জারির মাধ্যমে করে রাখছিল যাতে তাকে সহজে মারা না যায়, কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্সের তখন খুব সে ভালো পজিশনে ছিল। তো যখন একটা গুপ্ত স্থান থেকে আপনার সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়, তখন ওই সাদ্দাম হোসেনের স্যাম্পল থেকে তার যে 2টা ছেলে মারা যায়, উদয় সাদ্দাম এবং কাছে সাদ্দাম, কুসে সাদ্দাম, তাদের যে স্যাম্পল ছিল সেই স্যাম্পলের সাথে ডিএনএ পরীক্ষা করলে দেখা যায় যে এটা সাদ্দামি স্যাম্পল, অর্থাৎ সাদ্দামি এই আসল সাদ্দামকে তারা ধরতে পারছে। এটা আরো কিছু যে শ্রীলঙ্কার যে এলটিটি যে গোষ্ঠী ছিল, দীর্ঘদিন শ্রীলঙ্কায় একটা আনরেস্ট অবস্থা ছিল, সেই শ্রীলঙ্কার যে চিফ এলটিটি ছিল তাকে মারা যাওয়ার পরে তারা আরো কনফার্ম করতে চাইছিল যে সে আসলে মারা গেছে না, তার বংশধরদের সাথে তখন ডিএনএ টেস্ট করে কনফার্ম হওয়া গেছে যে তাকেই মারা হয়েছে। এইভাবে আর কি বিন লাদেনের ক্ষেত্রে এটা হচ্ছে। এক্স আইএমএফ চিফ, তার কেসটা খুব ইন্টারেস্টিং এবং খুব হাইলি ভোকাল ছিল তো ওই সময়, এইগুলো আর কি ডিএনএ টেস্টের মাধ্যমে ইয়ে করা হয়েছে। এইটা একটা বাংলাদেশের খুব আলোচিত ঘটনা, জালালউদ্দিন মারা। হ্যাঁ, আপনার সম্ভবত এটা 2002-03 সালের ঘটনা। তাকে আপনার
মৃত অবস্থা পাওয়া যায় এবং সে একটু হাই প্রোফাইল বিজনেসম্যান ছিল বাংলাদেশে। তো তার সে আসলে সে মারা গেছে কিনা তার মানে বডিটা একদম ইয়া ছিল, মানে কবর থেকে তোলা হয়েছে, মাটি চাপা ছিল ওখান থেকে তোলা হয়েছে। তো ওখান থেকে যেটা তখন তার বডিতে বুথ স্যাম্পল ছাড়া কিছু নাই। তখন আমাদের দেশে ডিএনএ টেস্ট ছিল না, তখন আমরা সিঙ্গাপুরে এটা পাঠানো হয়েছিল এবং তার ছেলের স্যাম্পল পাঠানো হয়েছিল, সেটা টেস্ট করছে। তারপরে বাংলাদেশ সরকার আসলে ফিল করলো যে আসলে ডিএনএ টেস্ট আমাদেরও দরকার, তখন আর কি ডিএনএ ল্যাবরেটরির কাজ শুরু হয়। এটা হচ্ছে আমাদের ডিএনএ টেস্টের ঢাকা মেডিকেলের প্রথম কেস আর কি, যে আমরা এই টেস্টগুলো থেকে শুরু করি। 2007 সালে আপনার পটুয়াখালীতে একটা নিপা নামে একজন ভিকটিম দাবি করেন যে তাকে আপনার ফাইল করে যে তাকে দুজন ব্যক্তি আর কি ইয়ে করে রেপ করে, হ্যাঁ, তখন তাদের থেকে স্যাম্পল নেওয়া হয়। ভিকটিমের স্যালোয়ারটা নেওয়া হয়, যে স্যালোয়ারের প্রোফাইল, তারপরে হচ্ছে যিনি ভিকটিম ছিল নিপা, আর এই দুজন হলো সাসপেক্ট। তো আপনার মজার বিষয় হচ্ছে যে আইটেম সেলর থেকে আমরা যে প্রোফাইলটা পাইছি একজন মেইলের, সেই মেইলের প্রোফাইলের সাথে আপনার দেখেন সাসপেক্ট দুজনের কোনো প্রোফাইল মেইল নেই, অর্থাৎ সে একটা ফলস এলিগেশন আছে। এটা হয়তো তার অন্য কোনো পার্টনার ছিল বা থাকতে পারে তাদের সাপোর্ট, এটা একটা ফলস এলিগেশন। এক্ষেত্রে তাদের জন্য ধরেন শাস্তির ব্যবস্থা থাকে ফলস মামলার জন্য। এটা একটা চাইল্ড রেপ, আপনার 2009 সালের ঘটনা, ছাতক সিলেটের। তো চাইল্ড যখন আপনার কেস মামলা হয় তখন স্যাম্পল দেওয়া হয় আমাদের কাছে, যে বাচ্চাটাকে রেপ করা হয় ইয়া নাম, তো তার একটা হাফ প্যান্ট ছিল ঘটনাস্থলে উদ্ধার করা হয়। সেই হাফ প্যান্টের থেকে আমরা যে অটোজোমাল যে ডিএনএ প্রোফাইল পাই, সেটার সাথে মারুফের যে আপনার সাসপেক্টের যে ডিএনএ প্রোফাইল পাওয়া যায় একদম হুবহু ম্যাচ করে। তো এখান থেকে আপনার প্রমাণ হইল যে আপনার সে এই ঘটনার সাথে জড়িত ছিল। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। এটা একটা রাসায়নিক জল দুটো বাচ্চা ইন্টার এক্সচেঞ্জ হয়ে গেছে, আপনার আওরঙ্গজেব আর আসমা মুশফিকা, হ্যাঁ। তো আপনার একই সময় দুটো বাচ্চা হয়, সাধারণত হাসপাতাল তো একটার পর একটা বাচ্চা হয় একদিন। তো দেখা গেছে যে তাদের পাশাপাশি বেডে ছিল, কোনো কারণে হয়তো বাচ্চা হওয়ার পরে যে আইডিটা বা ইয়েটা থাকে সেটা হয়তো ভুল করে দুই বাচ্চা অল্টার হয়ে গেছে। তখন দুজনের বাচ্চা অল্টার হয়ে দুজন বাসা নিয়ে গেছে, প্রায় 2008 সালের এটা ঘটনা। তো পরবর্তীতে প্রায় 2 বছর পরে তাদের একটু সন্দেহ হয়েছে যে আসলে এই বাচ্চাটার সাথে তার যা মিলতেছে না। তখন তারা হাসপাতালের সাথে যোগাযোগ করে, যে কোনো একটা দম্পতি, যে আওরঙ্গজেব এবং আসমা। তখন দেখা গেছে তখন ডিএনএ টেস্ট করলে বোঝা যায় যে আসলে তাদের সাথে মানে ম্যাচ করে নেয়, অর্থাৎ তারা কনফার্ম যে আসলে তাদের না। তখন তারা যোগাযোগ করলো যে আসলে তাহলে হাসপাতালের সাথে যোগাযোগ করে ওই সময় আর কোনো বাচ্চা হয়েছিল কিনা। তখন তারা খুঁজে বের করেছে পাশাপাশি বেডে সুমাইয়া নামে আরেকটা বাচ্চা জন্মগ্রহণ করছিল, পরবর্তী নাম রাখা হয়েছে। তো সুমাইয়ার কে ডাক্তাররা ফাইল ঘেটে বলেছে ওনার সাথে আপনাদের ডিএনএ টেস্ট করে দেখতে পারেন। তখন ডিএনএ টেস্ট করার পরে দেখা যাচ্ছে যে দেখেন এটা হচ্ছে ফাদারের ব্লু কালার, এটা গ্রিন কালার। এখানে দেখেন সুমাইয়ের সাথে হাফ ক্রোমোসোম মিলতেছে, প্রোফাইল মিলতেছে ফাদারের সাথে, হাফ মিলতেছে মায়ের সাথে, অর্থাৎ এই বাচ্চাটা তাদের বাচ্চা। পরবর্তীতে এটা ইন্টার এক্সচেঞ্জ করে নেওয়া হয়। এটা একটা আপনার চাইল্ড রেপ, আপনার চাইল্ড রেপ না, এটা হচ্ছে একজন ব্যক্তি হঠাৎ করে একটা শিশুকে অপহরণ করে এবং বলে যে এটা আমার সন্তান। পরবর্তীতে কোর্টে এটা বিচারের জন্য নিয়ে আসা হয় নোয়াখালীর ঘটনা। তখন যে অরিজিনাল ফাদার তার থেকেও স্যাম্পল নেওয়া হয় এবং যে অপহরণকারী তারও স্যাম্পল নেওয়া হয়। তখন দেখা যাচ্ছে যে আপনার ডিসপিউটেড চাইল্ড বিটুইন ফাদার এর সাথে একটা মিলতেছে, ওনার সাথে মিলতেছে না, অর্থাৎ উনি অপহরণকারী আর কি। এবং ওয়াই ক্রোমোসোম দেখা হয়, ওয়াই ক্রোমোসোমের সাথে দেখা যাচ্ছে যে আপনার হুবহু এই ফাদারের সাথে মিলতেছে, ওনার সাথে মিলতেছে না। এটা আর একটা ইন্টারেস্টিং কেস। আপনার ওনারা হচ্ছেন একটা দম্পতি, হ্যাঁ, একই ফ্যামিলি। তো ওনাদের এই বেবিটা হয়, বেবি হওয়ার পরে ইমরান সাহেবের সন্দেহ হয় যে আসলে এই বাচ্চাটা তার না।
তখন এই মহিলা দাবি করেছে হ্যাঁ এই এই হাজী সলিমুল্লাহ উনি স্থানীয় চেয়ারম্যান আর কি, হ্যাঁ। তো উনি ওনাকে তার সন্তানের পিতা হিসেবে সে দাবি করে, তখন উনি এটা অস্বীকার করার পরে ডিএনএ টেস্ট দেওয়া হয়, 4 জনেরই ডিএনএ টেস্ট করা হয়। করার পরে দেখা গেছে যে এটি হাজী সলিমুল্লাহ প্রোফাইল দেখেন একদম 50% এই যে বেবির মধ্যে চলে আসছে, হ্যাঁ। আর বাকিটা মায়ের দিয়ে গেছে, অর্থাৎ হাজী সলিমুল্লাহ এই এটা একটা খুব বাংলাদেশে আলোচিত কেস যে একজন ডিআইজি পুলিশ বাংলাদেশ পুলিশের সে 7টা বাচ্চা তার বাসায় একসাথে পাওয়া যায়। পরবর্তীতে এই আইনজীবী সম্ভবত ওনার নাম আইভি ছিল, উনি এটা মামলাটা রাষ্ট্রপক্ষের থেকে করেন যে এই বাচ্চাগুলো আপনি পাচারের জন্য রাখছেন এবং আপনার তারা একে অপরের ভাই বোন না। উনি বলতেছেন এগুলো সব ওনার বাচ্চা, এবং একসাথে 7টা বাচ্চা হইলে বাংলাদেশে এটা অবশ্যই নিউজ হইতো বা কিছু হতো। তখন এটা ডিএনএ টেস্ট আমরা যে সিডিএম টেস্ট করে এবং বিভিন্ন সফটওয়্যার অ্যানালাইসিস করে আমরা বললাম যে না এখানে কেউ কারোই ভাই বোন না, প্রতিটা বাচ্চাই আলাদা ছিল। 2006 সালে এটা আপনার তাজির গার্মেন্টস এর ঘটনা, যে গার্মেন্টস এর যে আগুন লেগে পুড়ে যায়, তখন আমাদের কাছে 59 জন আপনার ডেড বডি আসে, তার মধ্যে আমরা 43টা ডেড বডি আইডেন্টিফিকেশন করতে পারছি। তাদের আত্মীয়-স্বজন এসে সম্পর্ক ছিল, তাদের সাথে ম্যাচ করতে করার পরে আমরা 43টা ডেড বডির কনফার্মেশন দিতে পারছি। এটা একটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। তো এখানে বাংলাদেশের আনন্দবাজার ঘটনা এটা খুবই মর্মান্তিক। এখানে 2013 সালে আপনার 322 জন দেশ বডি আমরা আইডেন্টিফিকেশন করছি, প্রায় 1000-এর উপরে আমাদের কাছে স্যাম্পল দেওয়া হয়েছে। তো তার মধ্যে থেকে আমরা 322টা ডেড বডি ফাইনালি করতে পারছি, এরপরে আর কোনো স্যাম্পল আসে। এটা একটু আগে আলোচনা হয়েছিল পিলখানা হত্যাকাণ্ড। আপনার বাংলাদেশে যে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছিল ব্রিটিশ বিদ্রোহের সময়, তো 4টা ডেড বডি এমন ভাবে নষ্ট হয়ে গেছিল তাদেরকে চেনা যাচ্ছিল না। তার মধ্যে আমাদের কাছে যে উপায়গুলো দিয়েছে তার মধ্যে আমরা এই 4 জন হাই অফিসিয়াল আর্মি অফিসারদের ডেড বডি আমরা আইডেন্টিফিকেশন করছি, আর একটা আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ।